আচ্ছা। উম, আমাদের আজকের থেকে আমরা 13ই আগস্ট থেকে আমরা মেকানিক্স পোর্শনটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। তো এমনি তো ফুল কোর্সে মেকানিক্স দেওয়াই আছে। যারা যারা ফুল কোর্স নিয়ে নিয়েছো তাদের মেকানিক্স সমস্ত কিছুই দেওয়া আছে, খুব একটা সমস্যা হবে না, এবং তোমরা পড়তে থাকবে যা আমি নর্মালি যা ধরো পড়িয়েছি সেগুলোই করতে থাকো। এবং যারা একদম মেকানিক্সটা তৈরি নেই বা যারা একদম মেকানিক্সটা ছেড়েই দিয়েছো তাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছুদিনের মধ্যে লাইভ ক্লাস শুরু করব, মেকানিক্স বা ডিনামিক্স। এই পোর্শনটা আমার সাথে চলো, অন্তত ছেড়ে দেওয়ার থেকে এই আহ, সপ্তাহে 3 দিন 4 দিন করে 2 ঘন্টা করে একটু ক্লাস করো। সেই ক্লাসটা একটু দেখো যে কি বলছি না বলছি। সেটা করলে অন্তত 5-6টা কোশ্চেন যদি ডিনামিক্স থেকে দেয় তার মধ্যে 50% আমি চেষ্টা করবো যাতে করে তোমরা পারো সেরকম ভাবে একটু পড়ানোর। তো মেকানিক্সে মোটামুটি আমি ধরেই নিচ্ছি যে তোমরা যারা এখন ক্লাস করছো লাইভে তোমরা খুব একটা বেশি জানো না, তার ফলে আমি যেটা এটা বলছি সেগুলো সব ভালো করে শুনতে হবে। তবে এখন যেহেতু সময় খুব কম, আমি খুব একটা কি বলবো যে কোশ্চিনের অ্যান্সার দিতে আপত্তি করি না কোনো দিনই। আমি সবসময় এক্সপেক্ট করি যে আমার ছাত্রছাত্রী কোশ্চিন করবে এবং তার অ্যান্সার দেবো, তবে এখন সময় খুব কম। তার ফলে হয়তো আমি 7-8 বা 9-10টা ক্লাস পাবো এই মাসে ডিনামিক্স শেষ করার জন্য, যেটা হয়তো সাফিসিয়েন্ট না, কিন্তু তার মধ্যে আমাকে শেষ করতে হবে যতটা সম্ভব। তো তার ফলে এখন যা যা বলছি সেগুলোকে একটু শোনার চেষ্টা করো। খুব বেশি যদি কোশ্চিন করো তাহলে সিলেবাসটা কিন্তু দেরিতে শেষ হবে বা সিলেবাসটা ঠিকমতো শেষ হবে না। তার ফলে আমি যেটা বলছি সেটা যদি হয়তো প্রথমবার বুঝতে না পারো আমাকে বলবে, বা আদারওয়াইজ রেকর্ডিংগুলো আরেকবার শুনবে। আমি খুব ভালোভাবেই জিনিসগুলো বলছি, কারণ মেকানিক্স জিনিসটা খুব ইজি জিনিস এবং এটা পড়তে পারলে খুব ভালো। হ্যাঁ, মেকানিক্সের কিছু অঙ্ক আছে সেগুলো একটু অনেক সময় কঠিন মনে হয়, ক্যালকুলেটিভ টাইপের। বা মেকানিক্সের ক্ষেত্রে বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন করতে হয়, সেগুলো একটু লেন্দি টাইপের হয়ে যায় বলে অনেক সময় কি হয় যে বড় কোশ্চিন মেকানিক্সে যদি থাকে তাহলে আমরা অনেক সময় করতে পারি না। আর আরেকটা যেটা, মেকানিক্সের কোশ্চিন বুঝতে পারি না অনেক সময় কি বলেছে না বলেছে, কারণ মেকানিক্সের মধ্যে না কোশ্চিনটার মধ্যে যদি ভালোভাবে না পড়ো তাহলে অনেক কিছু বোঝা যায় না, উপর উপর দিয়ে পড়লে বোঝা যায় না। এবং যারা মেকানিক্স জানে না তারা বুঝতেই পারে না যে কি বলেছে না বলেছে, কোথা দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে, যেহেতু এখানে ভেক্টরের সঙ্গে সম্পর্কিত অনেক কিছু দিক আছে, অনেক কম্পোনেন্ট আছে, সেইগুলো অনেক সময় মানুষ বুঝতে পারে না বা ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। তার ফলে আমি যেভাবে বলছি, দেখো, আশা করি কিছুটা হলেও তোমাদের বোঝাতে পারবো মেকানিক্স। তো মেকানিক্সের ক্ষেত্রে আমাদের সিলেবাসটা একটু বড়। সিলেবাসটা বড় মানে ইন দ্য সেন্স যে মেকানিক্সের 9, 10, 11, 12 দুটো পোর্শনই আছে। তো মেকানিক্সের আমি আগেই বলে দিচ্ছি আমি জানি না কতটা শেষ করতে পারবো, কারণ সময় খুব কম, বুঝতেই পারছো। তাও আমার সাথে চলো, অন্তত কিছু পোর্শন কোশ্চিনের অ্যান্সার করতে পারবে। তো মেকানিক্সের যেটা আমাদের সিলেবাস সেটা আমি একটু বলে দিই সবাইকে আগে। 9, 10 আর 11, 12-এর সিলেবাসগুলো কি কি? ঠিক আছে। আচ্ছা। 9, 10-এ আমাদের শুধুমাত্র মেকানিক্স 1 আছে। আর 11, 12-এ মেকানিক্স 1 অ্যান্ড 2 দুটোই আছে। ঠিক আছে। আচ্ছা। এই যে 9, 10-এ, এই 9, 10-এ মেনলি কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে আমি বলে দিই। যেহেতু সময় কম সব চ্যাপ্টার পড়তে পারবে না বা সব চ্যাপ্টার থেকে কোশ্চিনও আসে না, এবার ধরো একটা দুটো কোশ্চিন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু মেনলি আমরা মেকানিক্সের যেই চ্যাপ্টারগুলো করে থাকি সেটা হচ্ছে, ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন এগুলো নিয়ে আলোচনা করি। একদম বেসিক মানে মোশন, বুঝতে পেরেছো, মোশন নিয়ে যেখানে আলোচনা করি। ঠিক আছে। একদম মোশন অফ এ পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের আমরা মোশন নিয়ে আলোচনা করি। এটা ফার্স্ট চ্যাপ্টার, একদম একদম বেসিক ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, মোশন, গতি। নেক্সট, এই মোশন চ্যাপ্টারের মধ্যে কি কি আছে? এর মধ্যে ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে, ডিসপ্লেসমেন্ট আছে, যেই জিনিসগুলো কিন্তু তোমরা কম বেশি জানো। আমি কেন বলো তো প্রথমে এটা শুরু করছি, কারণ এই জায়গাটা না কম বেশি 11, 12-এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও এটা মোটামুটি অনেকেই জানে।
এই জন্য এইটা পড়তেও সুবিধা হয় এবং ভালোও লাগে, এটা ইন্টারেস্টটা বাড়ে, যেহেতু ডিনামিক্সে অনেকের ইন্টারেস্ট বাড়ছে না বা এ স্যার একদম জানি না, সেই জন্য এইটা দিয়ে আমরা শুরু করব। নেক্সট যেটা আছে, যেটা থেকে কোশ্চিন আছে, সেটা হচ্ছে ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই যে চ্যাপ্টারটা। যদিও ফোর্স সব ক্ষেত্রেই লাগে, যে কোনো মোশনের ক্ষেত্রেই ফোর্স লাগে, ফোর্স না হলে অটোমেটিক মোশন হয়তো নাও হতে পারে। তো ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই জায়গা থেকে কিন্তু কোশ্চিন আসে, বিশেষ করে এনার্জি থেকে খুব কোশ্চিন আসে, কারণ এনার্জি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কাইনেটিক, একটা পোটেনশিয়াল। এই দু ধরনের এনার্জি থেকে খুব কোশ্চিন আসে, ওয়ার্ক বা পাওয়ার থেকে তুলনামূলক কম কোশ্চিন আসলেও এনার্জি থেকে কিন্তু আসবেই, এটা গ্যারেন্টি, একটা না একটা আসবেই, একাধিকও আসতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনে মোশন, আমি খালি চ্যাপ্টার গুলো বলছি, মানে যেগুলো যেগুলো আমাদের সিলেবাসে নর্মালি আছে। ঠিক আছে। আচ্ছা, মোশন ইন 2D। আচ্ছা, স্ট্রেট লাইন মানে কিন্তু ওয়ান ডাইমেনশন, 2D মোশন কিন্তু অনেক বড়। 2Dর মধ্যে অনেক কিছু আছে, কার্টেসিয়ান ফর্মেও আছে, পোলার ফর্মে আছে, প্রজেক্টাইল মোশন আছে, কার্ভিলিনিয়ার, অনেক কিছু আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইম্পালস বা ইম্পালসিভ ফোর্স বলে একটা জিনিস আছে। ইম্পালস খুব আসে। নেক্সট যেটা আছে, সেটা হচ্ছে ফ্রিকশন। আমি সবকিছু মিলিয়ে মিশিয়ে লিখছি একদম, ঠিক আছে। আরেকটা যেটা পোর্শন আছে, সেটা হচ্ছে সেন্টার অরবিট আর প্ল্যানেটারি মোশন, এই জায়গা থেকে কিছু আসে, একই জিনিসটাই অনেকটা, প্ল্যানেটের মোশন বা সেন্ট্রাল অরবিট। মোটামুটি আমি হয়তো কিছু মনে হয় না খুব একটা মিস করলাম, কিন্তু মোটামুটি এই হচ্ছে আমাদের মেকানিক্সের 9-10-এর সিলেবাস। মেকানিক্সের 11-12-এর সিলেবাসটা অনেকটাই বড়, এর মধ্যে রিজিড ডিনামিক্স টিনামিক্স আছে। খুব কমই টিচার আছে যারা এসএসসির ক্ষেত্রে এই রিজিড ডিনামিক্সটা পড়ান বা পড়াচ্ছেন, কারণ এই পোর্শনটা এতটাই জটিল এবং এতটাই বড় জিনিস যে এটা খুব কম করে বা ছোট করে শেষ করা যায় না, এবং স্টুডেন্টরা এই মেকানিক্স 2, এই পোর্শনটা যদি পড়তে চাও তাহলে অনেকটা সময় লাগে। সেই জন্য আমার অ্যাডভাইস, যারা 11-12 দেবে, কারণ এত কম সময়ের মধ্যে আমি শেষও করতে পারবো না, আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে এখান থেকে, হ্যাঁ, কোপ্ল্যানার ফোর্স বলে একটা জিনিস আছে, সেটা করতে পারো। যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে, তবে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। মোমেন্ট অফ ইনার্সিয়া বলে একটা পোর্শন আছে, সেটা করতে পারো, বা এখান থেকে কিছু কোশ্চিন অ্যান্সার দেখে যেতে পারো। ভার্চুয়াল ওয়ার্ক বলে একটা, এটা ওয়ার্ক, এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক, একটা পোর্শন আছে। এই কয়েকটা পোর্শন একটু দেখে যেতে পারো, কারণ সমস্ত পোর্শন আমি জানি না, কেউ যদি ডিনামিক্সে খুব ভালো হয় বা ডিনামিক্স নিয়ে যদি কেউ এমএসসি টেমএসসিতে ভালো করে পড়াশোনা করে স্পেশাল পেপার নিয়ে, তাদের ঠিক আছে। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না খুব বেশি ছাত্রছাত্রী আছে যারা এই পোর্শনগুলো খুব ভালো করে জানে, তবে এই কিছু কিছু পোর্শন তোমরা করতে পারো। এবার যেহেতু সময় খুব কম, বুঝতেই পারছো, আজকে 13 তারিখ, আমি এই মাসেই লাইভ ক্লাসে সব শেষ করতে, মানে লাইভ ক্লাস সব এই মাসেই শেষ, কারণ এই পরের মাসে আর লাইভ ক্লাস আমি নেবও না, এবং তোমরা লাইভ ক্লাস করার মতো সময় আমাকে দেবেও না, কারণ পরের মাসটা হচ্ছে সম্পূর্ণরূপে রিভিশন, সময় কম, এই মাস থেকেই রিভিশন দিতে বলেছি, পরের মাসে একদমই সময় নষ্ট করা যাবে না। এবং মক টেস্টগুলো দিতে হবে, অলরেডি আমরা 3 নম্বর মক টেস্ট দিয়ে দিয়েছি, আজকে রাতে হয়তো আমি 4 নম্বর মক টেস্ট দেবো। 15ই আগস্টের মধ্যে 5টা মক টেস্ট, 5টা মক টেস্টের পর কিন্তু আমরা তারপর 7 দিনের মধ্যে টাইম দেবো, তার মধ্যে কিন্তু মক টেস্ট দিতে হবে, এবং তারপর থেকে কিন্তু তোমরা র্যাঙ্কগুলো সব জানতে পারবে যে কার র্যাঙ্ক কত হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই যে এই সিলেবাসে যেটা আছে, এবার বই, জানি না তোমরা কতটা বই কি কিনতে পারবে না পারবে, তবে আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে দত্ত জানা। এই বইটা কিন্তু ভালো, এই বইটা ইউজ করতে পারো, দত্ত জানা, ঠিক আছে। এবার যদি কেউ বলো না স্যার আমি অন্য কোনো বই ইউজ করেছি, সেটাও করতে পারো, যেমন অনেকে ঘোষ চক্রবর্তীর একটা বই আছে সেটাও ইউজ করে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বুকস, এটা হচ্ছে দত্ত অ্যান্ড জানা। দেখো, নতুন ভাবে বই কেনার দরকার নেই, আমি এই বইটা ফলো করি। যদি কেউ মনে করো না স্যার এই বইটা ফলো করবো না, তাহলে ঘোষেন চক্রবর্তী, ঘোষেন চক্রবর্তীর বিশেষ করে সবই বই আছে, ওনারা সবকিছুই লিখেছেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে শুরু করে ভেক্টর থেকে জিওমেট্রি থেকে সবকিছুই আছে, ওনাদের বইটাও বেশ ভালো। আর অ্যাপ্লাইডে বইয়ের উপর খুব একটা বেশি ডিপেন্ড করে না, কারণ বই হচ্ছে অ্যাপ্লাইডের ক্ষেত্রে সেটাই ভালো বলে মানুষজন, যেখানে বেশি অ্যাপ্লিকেশন করা বা বেশি অঙ্ক করা থাকে। তার ফলে এই দুটো বই 19-20 ভালোই অঙ্ক করা আছে, আর কিছু এক্সারসাইজের অঙ্ক যেগুলো আছে। তবে হ্যাঁ, বিএসসির ক্ষেত্রে অনেক বড় বড় অঙ্ক থাকে, সেগুলো আমাদের করার প্রয়োজন হয় না, আমাদের কি করতে হবে ডিনামিক্সের ক্ষেত্রে বিশেষ করে একটু কনসেপ্ট দরকার, যে কোনটা কি হচ্ছে, কারণ আমাদের এসএসসি বলো বা মাদ্রাসা বলো, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ছোট ছোট কোশ্চিন আছে, খুব লেন্দি কোশ্চিন আসে না। ফলে একদম লেন্দি কোশ্চিনগুলো যেগুলো বিএসসিতে করেছে সেগুলো সব অ্যাভয়েড করে দাও, প্রথম থেকে বলছি একদম করবে না।
কোনো এই দত্ত জানার বইয়ের এক্সারসাইজ বড় বড় যেগুলো হয়তো এক পাতা দু পাতার অঙ্ক, সেগুলো একদম প্রথমেই বলছি বাদ দিয়ে দাও। সেগুলো একদম করবো না, শুধুমাত্র থিওরি জানবো, ফর্মুলা জানবো, এবং ফর্মুলা গুলো থেকেই ছোট 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 অঙ্ক করবো আমরা, কারণ বেশি বড় বড় অঙ্ক আসে না। বোঝা গেছে? আচ্ছা। তো এই যে মেকানিক্স, এই মেকানিক্স জিনিসটা আমরা যদি শুরু করতে চাই, তাহলে আমি বলি যে এই মেকানিক্স হচ্ছে নর্মালি দুভাগে বিভক্ত। ঠিক আছে, আমি পরের পেজে একটা ছক করছি, সেই ছকটা যাই হোক, তাহলে আমাদের এটা সিলেবাস সম্পর্কে এটা আমরা একটু আলোচনা করলাম। হ্যাঁ, মেকানিক্সের আমাদের সিলেবাস আর বুক সম্পর্কে আলোচনা করলাম। আর আমরা সোম, বুধ, শুক্র, আমি সব ব্যাচের কথাই বলছি, সব ব্যাচেরই এই 3টে দিন আমরা 7:30 8টা, আমি গ্রুপে বলে দিব, হয়তো একটু কম বেশি হতে পারে, এই সময় আমরা অনলাইন হব। সেই জন্য প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে বলবো, যারা যারা ডিনামিক্সে ভয় আছে তারা আমার সঙ্গে লাইভ ক্লাস করো, কিছুটা হলেও সুবিধা হবে। কারণ একদম না পারার থেকে 2 3টা কোশ্চেন আমি নিশ্চিত যে তোমরা পারবে, যদি ঠিক মতোই আমি যা ক্লাস করাচ্ছি সেগুলো করো। তো এইবার যাই হোক, সিলেবাস সম্পর্কে আমাদের আলোচনাটা হয়ে গেল, এইবার হচ্ছে আমরা মেকানিক্স নিয়ে শুরু করব, বা মেকানিক্স 1 নিয়ে শুরু করব। তো এই মেকানিক্স এই জিনিসটা কি সেটা আগে না শিখে আমরা প্রথমেই না প্রথম চ্যাপ্টার শুরু করে দিই, এবং সেখানেই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা হয়, যে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের বা অল ওভার ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা মেকানিক্সের প্রতি একটা ভীতি তৈরি হয়, এবং জিনিসটা বুঝতেও পারে না, জানতেও পারে না। কারণ ধরো যে কোনো জিনিস কিভাবে এসছে, বা সেই জিনিসটা আমরা কি কি পড়বো সেখানে, বা সেই জিনিসটা কি সেটা যদি আমি না জানি, ধরো আমরা কোশ্চিন জানলাম না, প্রবলেম জানলাম না, হঠাৎ করে তোমাকে বললাম যে স্যার অ্যান্সার করো, তো বুঝতেই পারছো যে হঠাৎ করে কিসের অ্যান্সার করবো স্যার, কি জিনিসটা আছে সেটাই জানলাম না, তো তার ফলে আমাদের প্রথম থেকেই একটা ল্যাক অফ ইন্টারেস্ট চলে আসে। এবং এটাই হচ্ছে একমাত্র কারণ ডিনামিক্সে যে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ছাত্রছাত্রী ভয় পায়। হ্যাঁ, আরেকটা কারণ আছে যে ডিনামিক্সের অঙ্কগুলো খুব বড় হয়, এবং অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক টাইপের হয় বলে আননোন অঙ্ক করার ক্ষমতা বা অনেকের থাকে না, বা আননোন অঙ্ক ইভেন আমরাও এখনো, স্যাররাও ধরো অনেক সময় অনেক আননোন অঙ্ক করতে পারি না। এটা আমি বলে না, এটা যে কোনো স্যারই ডিনামিক্সের করতে পারা একটু চাপ হয়ে যায়, সেই কারণে একটা ভয় আছে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভয় পায় যে স্যার মেকানিক্সটা শুরু হয়ে গেল, কিন্তু কি বলছে না বলছে, খালি ফোর্স মোশন কোন দিকে যাচ্ছে এই যাচ্ছে, জিনিসটা কি একটু আমি গোটা জিনিসটা একটু ওভারভিউ দিতে চাইছি যে আমাদের মেকানিক্সে, তাহলে অনেকের হয়তো সুবিধা হবে। মেকানিক্স নর্মালি দু প্রকার বা দুভাগে বিভক্ত যদি তার ক্লাসিফিকেশন করি। ঠিক আছে, এটা ফিজিক্সেরই জিনিস, ফিজিক্সের ছেলেমেয়েরাও এসএসসির ক্ষেত্রে তাদের সিলেবাসে আছে, তারাও এটা করছে। তো এই যে মেকানিক সেটা দুভাগে বিভক্ত, বা তার দুটো পোর্শন। কি কি পোর্শন? একটা হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স না কিন্তু স্ট্যাটিক্স, ভালো করে শুনতে হবে। কেন আমি বলে দিচ্ছি, যে অনেকেই হয়তো এই জিনিসগুলো একদমই পড়োনি, একদম আননোন, সেই জন্য হয়তো অনেকে ভাবতে পারে স্যার স্ট্যাটিস্টিক্সের কথা বলছে না, স্ট্যাটিক্স। আর আরেকটা হচ্ছে ডিনামিক্স। তাহলে মেকানিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা ডিনামিক্স। আমি নর্মালি বলছি, দেখো এক একজন আবার এক এক রকম ভাবে ব্যাখ্যা করে, আমি যেভাবে বলছি তোমাদের সব থেকে ভালোভাবে বা সুবিধাজনকভাবে যাতে করে তোমরা বুঝতে পারো সেটা বলছি। তবে এমনি মেকানিক্সের অনেক প্রকার ভাগ আছে, আমি অত জটিলতার মধ্যে যেতে চাইছি না, সিম্পল ভাবে সিলেবাসের মধ্যে থেকে যাতে করে তোমরা বুঝতে পারো সেইভাবে আমি ব্যাখ্যা করছি। তাহলে মেকানিক্সের টোটাল দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা ডিনামিক্স। স্ট্যাটিক্সের যদি বাংলা নাম শুনতে যাও, যদি বাংলা বললে অনেকের সুবিধা হয়, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা, আর ডিনামিক্স মানে গতিবিদ্যা। তাহলে স্ট্যাটিক্স জিনিসটা কি? স্ট্যাটিক্স হচ্ছে স্থিতিবিদ্যা, বা ইংলিশে যদি আমি জানতে চাই তাহলে হচ্ছে স্টাডি অফ বডিজ বা পার্টিকেল। আচ্ছা, বডি বা পার্টিকেল এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইউজ হবে। বডি বা পার্টিকেল মানে কোনো একটা বস্তু, সেই বস্তুটা যা ইচ্ছে হতে পারে, একটা ক্ষুদ্র বস্তু থেকে শুরু করে একটা বড় পাথরও হতে পারে, আরো বড় বস্তুও হতে পারে, যেটা ইচ্ছে। যে কোনো একটা ক্ষুদ্র পার্টিকেল থেকে শুরু করে অনেক বড় পার্টিকেল, একটা কণা থেকে শুরু করে একটা বড় জিনিসও হতে পারে। সেই জন্য বডি বা পার্টিকেল কিন্তু যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করে। তো স্টাডি অফ বডিজ বা পার্টিকলস, তাদের স্টাডি পড়বো, কিন্তু সেই স্টাডিগুলো কিছু পড়বো অ্যাট রেস্ট, যারা রেস্টে থাকবে, রেস্টে মানে বুঝতে পেরেছো, স্থির। সেই যে স্টাডি তাদের নিয়ে, সেটাকে বলে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। আর ডিনামিক্স মানে যার পরিবর্তন হয়, গতিবিদ্যা। ডিনামিক্স মানেই হচ্ছে যার পরিবর্তন, সেটাকেই বলে ডিনামিক্স, যার পরিবর্তন। কার ফলে পরিবর্তন? বলছে মোশনের ফলে, গতির ফলে যে পরিবর্তন। তাহলে স্টাডি অফ বডিজ বা পার্টিকলস, একই ব্যাপার, ইন মোশন। এখানে মোশন থাকবে, মোশন মানে গতি থাকবে, সেই গতি অনেক রকম ভাবে হতে পারে। অটোমেটিক নিজেও চলতে পারে,
আবার কোনো ফোর্স দিয়েও চলতে পারে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো একটা একটা করে ব্যাখ্যা করব। মেনলি আমাদের সিলেবাসে ডিনামিক্সটাই বেশি আছে, আর স্ট্যাটিক্সেরও কিছু পোর্শন আছে। যাই হোক, এই ডিনামিক্সটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, যেহেতু আমাদের মূল ফোকাসটা হবে ডিনামিক্সে, বলছি ডিনামিক্স আবার দু প্রকার। এই ডিনামিক্স এটা আবার দু প্রকারের। গতিবিদ্যা দু প্রকারের। কি কি দু প্রকারের? একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর আরেকটা হচ্ছে কাইনেটিক্স। আমি কিন্তু পরে সবার মাইক অন করব, এখন কারোর মানে মাইকটা অন করছি না, কারণ আমি একটু বলে দিই, তারপরে সমস্ত কিছু যার যেটা কোশ্চিন অবশ্যই জিজ্ঞেস করবে। একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা কাইনেটিক্স। বলছে কাইনেমেটিক্স আর কাইনেটিক্সটা কি? বলছে কাইনেমেটিক্সটা হচ্ছে গতি, কিন্তু উইদাউট এনি ফোর্স, কোনো ফোর্স কাজে লাগবে না, কোনো অ্যাক্টিং ফোর্স। একটা ফোর্স, ধরো আমি কাউকে ধাক্কা মারলাম বা কোনো একটা পাথর ছুঁড়লাম, জোরে ছুঁড়লাম, আমি একটা ফোর্স লাগালাম কিনা? বলছে না, ওরকম কোনো ফোর্স টোর্স লাগানো যাবে না, কোনো ফোর্স থাকবে না, উইদাউট এনি অ্যাক্টিং ফোর্স, কোনো অ্যাক্টিং ফোর্স থাকবে না। আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম সেরকম থাকবে না, কোনো ফোর্স ছাড়া বা এনি অ্যাক্টিং ফোর্সেস ছাড়া যে গতিবিদ্যা, সেটাকে বলে কাইনেমেটিক্স। আর কাইনেটিক্স কি? যেখানে ফোর্স বা অ্যাক্টিং ফোর্স কনসিডার করা হয় বডির উপর, বডি মানে বুঝতে পারছি বস্তু বা পার্টিকেলের উপর। তাহলে উইথ কনসিডারিং ফোর্সেস, যেখানে ফোর্স কনসিডার করা হয় অ্যাক্টিং অন বডি বা পার্টিকেল, যা ইচ্ছে বলতে পারো, এইটা হচ্ছে আমাদের কাইনেটিক্স। বোঝা গেছে? তাহলে এই আমাদের সিলেবাসে মেনলি আছে। এবার সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে, মানে আমাদের এরকম না যে স্যার ডিনামিক্সের মধ্যে কাইনেমেটিক্স একটা চ্যাপ্টার করব তারপরে কাইনেটিক্স করবো, এরকম না। এক একটা অঙ্কতে এক এক রকম থাকবে, কোথাও ফোর্স থাকবে, কোথাও অন্যরকম অ্যাক্টিং ফোর্স থাকবে, কোথাও দুটো ফোর্স থাকবে, এরকম অনেক ধরনের অঙ্ক মিলিয়ে মিশিয়ে, কোথাও স্থির থাকবে, সেই স্থির থেকে ফোর্স দিয়ে তারপর সেটা চলমান হবে, মোশন পাবে। তো এরকম সব মিলিয়ে মিশিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টারগুলো আছে। যাই হোক, তাহলে আমাদের মেন যে ফোকাসটা হবে সেটা হচ্ছে মোশনের উপর, বুঝতে পারি সবকিছু গতির উপর, গতির উপরই কাজ। কারণ এই যে ডিনামিক্স বা মেকানিক্স আমাদের যেটা সিলেবাস আছে, সেটা সবই গতি। কেউ চলছে, ধাক্কা মারছি, ফোর্স দিচ্ছি, এই দিক থেকে বা উপর থেকে ফেলছি, নিচ থেকে ছুটছি, প্রজেক্টাইল মোশন বলে অনেক সময় বল টল করি বা পাথর ছুরি দেখবে কার বাকারে ছুটছি, তাহলে এই জিনিসের উপর আমাদের কাজ। তো সেই কারণে আমাদের সিলেবাসে কি কি আছে সেটা আমরা একটু জানবো। বলছে টাইপস অফ মোশন, মোশন কত ধরনের হতে পারে। আমাদের সিলেবাসে আপ টু 2D অব্দি আছে, 3D মোশন নেই। কথাটা বোঝা গেল? আমাদের সিলেবাসে 3D মোশন নেই, আমাদের হচ্ছে আপ টু 2D। 2D মোশন, 2D মানে প্লেনের উপর হবে, এই প্লেনের উপর হবে, এর উপর যা হবে, এই উপর স্ট্রেট লাইনে হতে পারে, এর উপর আঁকা বাঁকা হতে পারে, যেরকম খুশি হোক, কিন্তু 2D-তে বা প্লেনের উপর হবে, এটা আমাদের সিলেবাসে। তবে 3D-তেও মোশন হতে পারে, হতে পারে না, কিন্তু আমাদের সিলেবাসে নেই। তো এই মোশন বলছে নর্মালি তিন ধরনের। যারা জিওমেট্রি খুব ভালো করে পড়েছো তারা এর সঙ্গে একটু রিলেট করতে পারবে। এই টাইপস অফ মোশন যেটা আছে, বলছে মোশন হচ্ছে তিন ধরনের মোশন। কি কি তিন ধরনের? এক হচ্ছে ট্রান্সলেশন, বুঝতে পেরেছো? দেখবে আমরা জিওমেট্রির ক্ষেত্রে যখন ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস করি, ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে এখান থেকে অরিজিনটাকে শিফট করে দিলাম, কোনো একটা জায়গায় অরিজিন ছিল সেখান থেকে অন্য একটা জায়গায় শিফট করে গেল। সে এইভাবে শিফট করতে পারো, তুমি এইভাবে শিফট করতে পারো, যে কোনোভাবে শিফট করতে পারো, কিন্তু এটা হচ্ছে ট্রান্সলেশন, এই শিফটিং ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেশন। নেক্সট যেটা, সেটা হচ্ছে রোটেশন। নেক্সট যেটা সেটা হচ্ছে রোটেশন। রোটেশন কিন্তু আরেক ধরনের মোশন। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে রোটেশন আর ট্রান্সলেশন দুটো মিলিয়ে মিশিয়ে, যেটাকে অনেক সময় বলা হয় জেনারেল মোশন বা রিজিড বডি মোশন। আমি সব কিছু বোঝাবো, চিন্তার কিছু নেই। রিজিড বডি মোশন বা অনেক বইতে এটাকে জেনারেল মোশন, মানে জেনারেল সবকিছুই হবে তার মধ্যে, কোনো লিমিটেশন নেই যে এটা বা ওটা, সবকিছুই তার মধ্যে হবে। এটা ট্রান্সলেশন আর রোটেশন দুটো মিক্সড করে। যদি বলো স্যার একটু উদাহরণ দিন, ধরো কোনো একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা বলছে ট্রান্সলেশন। ধরো কোনো একটা সাইকেল, তাই না, আমরা যে সাইকেলের চাকা, সেই সাইকেলের চাকাটাকে নিয়ে ঘোরাচ্ছি, সাইকেলটা এগোচ্ছে না, শুধু চাকাটা ঘুরছে। ধরো সাইকেলের একটা চাকা
কোনো দোকানে গেছি, শুধুমাত্র একটা চাকাটা ঝোলানো আছে, সেই চাকাটাকে আমি গোল গোল করে ঘোরাচ্ছি। বা দেখবে ছোটবেলা অনেকেই, তোমরা তো অনেকেই গ্রামে গঞ্জে থাকো, দেখবে ওই টায়ার নিয়ে আমরা দেখবো অনেক সময় খেলতাম। একটা কি করতাম, তো শুধু যদি তুমি ঘোরাও, শুধু ঘোরাচ্ছ, এগোচ্ছ বা পেছাচ্ছ না, শুধু ঘোরাচ্ছ নিজের পজিশনে রেখেই, এখানে শুধু ঘোরাচ্ছ, সেটা হচ্ছে রোটেশন। আর এইবার রোটেশন আর ট্রান্সলেশন মানে তুমি ওই টায়ার নিয়ে, একটা লাঠি নিয়ে, দেখবে ওর পেছনে আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে ওই টায়ারটাকে আস্তে আস্তে এগোচ্ছ, এরকম ভাবে এগোচ্ছ। তাহলে এখানে কিন্তু রোটেশন আর ট্রান্সলেশন দুটোই হচ্ছে। তাহলে এই হচ্ছে তিন ধরনের আমাদের মোশন আছে। এইবার এই রোটেশন, ট্রান্সলেশন এবং রিজিড বডি মোশন এর আন্ডারে আবার কিছু কিছু ভাগ আছে, যেমন ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন বলছে আবার দু ধরনের। অনেকে কিন্তু অনেক রকম ভাবে ব্যাখ্যা করে এটাকে, আমি যেভাবে বলছি এটা আমার ব্যাখ্যা, বা আমি এইভাবে তোমাদেরকে ইজি করার জন্য বিষয়টা বলছি। এক হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। কি বললাম? ট্রান্সলেশন মানে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশনের, হ্যাঁ, এই যে মোশনটা, এই মোশনটার আরেকটা নাম হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। এই মোশনটার আরেকটা নাম হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। তার মানে যেই মোশনটা স্ট্রেট লাইনে হবে, স্ট্রেট লাইন মানে ওয়ান ডাইমেনশন। স্ট্রেট লাইন মানে কোন ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন, ওয়ান ডি মোশন। বোঝা গেছে? ওয়ান ডাইমেনশন বা ওয়ান ডি মোশন। স্ট্রেট লাইনে মানেই হচ্ছে একটা ডাইমেনশন, ওয়ান ডি। এই ওয়ান ডি মোশন হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইনে এইভাবে হতে পারে, সেটা এইভাবে হতে পারে, যদি এইভাবে হয় এইভাবে হতে পারে, কিন্তু সবসময় একটাই ডাইমেনশন। বুঝতে পারা গেছে? তাহলে এই যে মোশনটা, সেটাকে বলে রেক্টিলিনিয়ার মোশন, যেটা ওয়ান ডি। আর আরেক ধরনের ট্রান্সলেশন আছে, যেটাকে বলা হয় কার্ভিলিনিয়ার মোশন। এটাও একটা ট্রান্সলেশন, কার্ভিলিনিয়ার। যদি বলো স্যার পার্থক্য কি? রেক্টিলিনিয়ার মোশনে মোশনগুলো একদম স্ট্রেট লাইনে, আর কার্ভিলিনিয়ার মানে আঁকা বাঁকা কার্ভ অনুসারে। কার্ভিলিনিয়ার মোশন। আচ্ছা, এই কার্ভিলিনিয়ার মোশন বা যখনই কার্ভ ইউজ হয়, যে কোনো মোশনে যখনই কার্ভ ইউজ হয়, তখন সেই মোশনটা কিন্তু টু ডি মোশন হয়ে যায়। কারণ স্ট্রেট লাইনটা ওয়ান ডি হলেও যে কোনো কার্ভ, সেটা প্যারাবোলা অনুসারে হতে পারে, সেটা হাইপারবোলা হতে পারে, সেটা এমনি যে কোনো কার্ভ অনুসারে হতে পারে, সেটা কিন্তু সবসময় টু ডি মোশন। তাহলে কি বললাম? ট্রান্সলেশন দু ধরনের, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, যেটাকে বলা হয় মোশন ইন এ স্ট্রেট লাইন। এটা বেশি পপুলার নাম, মোশন ইন এ স্ট্রেট লাইন বা রেক্টিলিনিয়ার মোশন, দুটোই নাম পপুলার, যে কোনো নামই উচ্চারণ করতে পারো। আর আরেকটা হচ্ছে কার্ভিলিনিয়ার, যেটা কার্ভ বরাবর হচ্ছে। এবার এই মোশন ইন এ স্ট্রেট লাইন, এইটা হচ্ছে আমাদের সবার প্রথমে আমরা শুরু করব, বা রেক্টিলিনিয়ার মোশন সেটা সবার প্রথমে শুরু করব, কারণ সবার প্রথমে আমরা ওয়ান ডাইমেনশন দিয়ে শুরু করব, যেটা সব থেকে সহজ। কারণ আর বেশি ডাইমেনশন হলে আস্তে আস্তে কি, যত ডাইমেনশন হবে, ডাইমেনশন বেড়ে গেলে কম্পোনেন্ট বিষয়টা কাজ করে। ওয়ান ডাইমেনশনে কোনো কম্পোনেন্ট কাজ করে না, কারণ ওয়ান ডাইমেনশনে সোজা কথা হচ্ছে হয় এই দিকে হবে, না হলে এই দিকে হবে, যদি তুমি ডাইমেনশনটা এইভাবে নাও। আর যদি তুমি ডাইমেনশনটা এইভাবে নাও, তাহলে হয় তোমার এই দিকে, না হলে এই দিকে, এই দুদিক বরাবরই হয়। অনেক সময় অসিলেশন হয়, যে অসিলেট করতে করতে, সেটাও আমরা কনসিডার করব। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে রেক্টিলিনিয়ার মোশন, এটা দিয়ে আমরা স্টার্ট করব। এবং রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে এই মোশনটা বলছে আবার দু ধরনের। একটা হচ্ছে যেখানে মোশন ইউনিফর্ম। ইউনিফর্ম কথার অর্থ হচ্ছে এক জাতীয়, যেখানে কোনো পরিবর্তন নেই, একই গতিতে। ইউনিফর্ম একই গতি মানে অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি, এগুলো একই গতিতে, কোনো চেঞ্জ নেই, কনস্ট্যান্ট মোশন অনেক সময় বলা হয়। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ, মোশনটার পরিবর্তন হচ্ছে, কন্টিনিউয়াস মোশন, তার পরিবর্তন হচ্ছে, একই না, চেঞ্জ হচ্ছে। যেখানে কনস্ট্যান্ট থাকবে সেখানে ডিসপ্লেসমেন্ট বা এগুলো হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, আর যেখানে কন্টিনিউয়াস থাকবে সেখানে টাইমের সঙ্গে রিলেট হবে। মোশনটাকে টাইম দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, তবেই ওয়ান ডাইমেনশন, কিন্তু টাইম দিয়ে ব্যাখ্যা করতে। মোশনটা কার উপর ডিপেন্ডেন্ট? টাইমের উপর, একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য এটা ওয়ান ডাইমেনশন। আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড, যে তুমি যাই করো ভাই ওই গতিতেই চলবে, ওই গতিতেই তোমার চলবে, এটা ফিক্সড। তুমি বেশি গতি বা বেশি কম গতি করতে পারো না, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গে তার গতি বাড়াতে পারো, তার অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব বাড়াতে পারো, বা রিটার্ডেশন, হ্রাস করতে পারো, মন্দন হতে পারে, এগুলো সব হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করব হচ্ছে রেক্টিলিনিয়ার মোশনের ইউনিফর্ম এবং কন্টিনিউয়াস মোশন দিয়ে। আমি সব আসছি আর আস্তে আস্তে। এইবার চলে আসি রোটেশন। এই রোটেশনটা হচ্ছে মোশন ইন টু ডি। রোটেশনটা হচ্ছে মোশন ইন টু ডি। ঠিক আছে? এটা টু ডি মোশন। আমাদের সিলেবাসে সব টু ডি আছে, তার বেশি নেই। আর এটাও হচ্ছে আমাদের ট্রান্সলেশন আর রোটেশন দুটো মিক্সড করে, যেহেতু রোটেশন আছে, এটাও টু ডিতে।
এই দুটো মিক্সড করে হচ্ছে আমাদের রিজিড বডি মোশন। এবার আমি কতগুলো জিনিস বলে দিই। হ্যাঁ, আজ এবার কার্ভিলিনিয়ার মোশনের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, প্রজেক্টাইল, অমুক তুমুক, এত ভাগ আর মনে রাখতে পারবে না, সিম্পল ভাবে ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করলাম। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। ধরো, হুম, ধরো আমি কাউকে বললাম যে, আগে এগুলো ব্যাখ্যা করি, মানে কোনটা কি এগুলো তো জানতে হবে, না হলে তো শুধু আমি ছক করে দিলে হবে না। তাহলে সবার আগে ধরো এই রেক্টিলিনিয়ার মোশন এইটা নিয়ে, তাহলে দেখো মোশন ক ধরনের, মনে রাখতে পারবে কিনা? মোশন হচ্ছে তিন ধরনের: ট্রান্সলেশন, রোটেশন আর রিজিড বডি মোশন। খুব ইজি মনে রাখা, আমি একদম যেভাবে বলছি সেভাবে পড়ো, রিভিশন দেওয়ারও দরকার নেই, যা বলছি একদম মুখস্থ করে না, এখানেও রিভিশন দিয়ে দাও। ক্লাস চলাকালীনই যাতে রিভিশন হয়ে যায়। মোশন হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা রোটেশন, একটা হচ্ছে রিজিড বডি মোশন বা জেনারেল মোশন, যেখানে দুটোই হচ্ছে। ট্রান্সলেশন মোশনটা দু রকমের আবার, একটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, যেখানে শুধুমাত্র স্ট্রেট লাইন বরাবর হবে, আর একটা হচ্ছে কার্ভ বরাবর হবে। যদিও আমরা না স্ট্রেট লাইনটা পড়ি ঠিক আছে, কিন্তু জানো যে পৃথিবীতে খুব কম জিনিসই আছে যেটা স্ট্রেট লাইন। সত্যি কথা বলছি। এর আগেও আমি বলেছিলাম যে আমাদের পৃথিবীতে খুব কম জিনিস, আমাদের বডিতেই যদি দেখো আমাদের কোনো জিনিসই স্ট্রেট লাইন না, আঁকা বাঁকা আছেই সব কিছু। আমাদের প্রত্যেকটা জিনিসই, মাথার চুল থেকে শুরু করে তুমি যে কোনো জিনিস দেখো, একদম স্ট্রেট লাইন না। হয়তো মনে হতে স্যার আমার চুল তো স্ট্রেট লাইন, না না, তোমার চুল আঁকা বাঁকা আছে, তোমার চোখ আঁকা বাঁকা আছে, তোমার ঠোঁট, নাক, মুখ, তুমি যে কোনো জিনিসই দেখবে কার্ভ আছেই আমাদের। তার ফলে স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন হয় না। তুমি যদি আজকে রাস্তাতে, তুমি যে কোনো রাস্তাতে বেরোও, তোমার মনে হতে পারে আমার রাস্তাটা স্ট্রেট লাইন, তাই কি? শহর গ্রাম যে কোনো রাস্তা স্ট্রেট লাইন, আঁকবাঁক আছেই। বা তুমি ধরো গাড়ি চালাচ্ছ, মনে হচ্ছে আজকে আমি স্ট্রেট লাইন বরাবরই গাড়ি চালাবো, হতে পারে কোনোদিন ডান দিক বাম দিক দেখতেই হবে। তার ফলে আমাদের খুব কম জিনিসই আছে পৃথিবীতে লিনিয়ার। স্ট্রেট লাইন মানে লাইন, লিনিয়ার। বেশিরভাগই 99.9%ই নন লিনিয়ার জিনিস, লিনিয়ার জিনিসই কম। কিন্তু আমাদের যেহেতু সিলেবাসে আমরা ছোটোখাটো জিনিস এখন পড়ছি, ফলে আমরা লিনিয়ারে বেশি যোগ দিচ্ছি, বা রেক্টি লিনিয়ারে, যে রেক্টি লিনিয়ার জিনিসটা এসছে কোথা থেকে? লিনিয়ার মানে লাইন, লাইন মানে স্ট্রেট লাইন, সেখান থেকেই তো এসছে, ওই জন্য ওটাকে বলা হয়। তাহলে প্রথমতে রেক্টিলিনিয়ার মোশন মানে যেই মোশনগুলো স্ট্রেট লাইনে। ট্রান্সলেশন তাহলে দু ধরনের। ট্রান্সলেশন মানে হচ্ছে যে তার একটা সরণ টাইপের অনেকটা, যে এখানে ছিল সে এখান থেকে এখানে আসলো। এবার এখান থেকে এখানে আসলো যেটা, এই যে ধর একটা পার্টিকেল, সেই পার্টিকেলে গতি আছে, গতি কিভাবে এসছে? ফোর্সে হতে পারে, অটোমেটিক হতে পারে, অনেক কিছু ব্যাপার থাকতে পারে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো। কিন্তু কোনো জিনিসের মধ্যে যদি গতি আছে, এটা একটা পার্টিকেল, এটা একটা বস্তু, তার মধ্যে যদি গতি আছে, সেটা এখান থেকে এখানে আসলো, এইটাই হচ্ছে তার ট্রান্সলেশন, এখান থেকে এখানে সরে আসলো। এইবার এখান থেকে এখানে যে সরে আসলো, সেই সরার পথটা কি হতে পারে? বলছে দু ধরনের পথ হতে পারে। এক হচ্ছে রেক্টিলিনিয়ার, মানে একদম স্ট্রেট লাইন বরাবরই সরে আসলো, একদম বলছে স্ট্রেট লাইন বরাবরই সরে আসলো, যেটা পৃথিবীতে প্র্যাকটিক্যালি খুব কমই হয়, এরকম খুব কমই দেখবে যে একদম স্ট্রেট লাইন বরাবর। আমরা যদি আমাদের এই ঘর থেকে অন্য ঘরেও যাই, তাও দেখবে আমরা স্ট্রেট লাইন বরাবর যেতে পারি না, একটু আগবাগ থাকবেই। তার ফলে একদম স্ট্রেট লাইন বরাবর খুব কম জিনিসই আছে। তুমি ধরো মনে হলো স্যার উপর থেকে কিছু ছুঁড়ে ফেললাম, তাও কি একদম স্ট্রেট লাইন বরাবর নামবে? দেখবে হাওয়া এটা ওটাতে একটু এঁকে বেঁকেই নামবে। একদম স্ট্রেট লাইন বরাবর গতি আমরা পড়ি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এর এক্সাম্পল খুব কম আছে। হ্যাঁ, আলো হয়তো বলতে পারো স্যার আলোর গতি, বা আলো হয়তো মোশন যেটা, সেটা হয়তো একদম স্ট্রেট লাইনে যায়। জল, ফ্লুইড কিন্তু স্ট্রেট লাইনে যায় না, ওটাও আঁকা বাঁকা করেই যায় যে কোনো জায়গা থেকে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের মোশন ইন এ স্ট্রেট লাইন, ওয়ান ডাইমেনশন, দেখো এই দিক ওই দিক যাবে না। আর কিছু মোশন আছে যেটাকে বলে কার্ভিলিনিয়ার মোশন, মানে এই জায়গা থেকে এই জায়গায় আসছে কিন্তু কার্ভ বরাবর। কি কার্ভ বরাবর? যে কোনো কার্ভ বরাবর হতে পারে, এই বরাবর হতে পারে, বিভিন্ন ধরনের। তাহলে কার্ভিলিনিয়ার মোশনটাই আমাদের কিন্তু বেশি প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই। এবং এই জিনিসটা কিন্তু টু ডি। কেন টু ডি? কারণ এখানে দেখো একটা ডাইমেনশন নেই, তোমার এই দিকেও ডাইমেনশন কাজ করছে, এই টু ডি মোশন। এবার এই রেক্টিলিনিয়ার মোশনটাকে আলোচনা করি, তারপর তার মধ্যে দু ধরনের ভাগ আছে সেটা আলোচনা করব, তারপরে আমরা কার্ভিলিনিয়ার মোশন যাব, কার্ভিলিনিয়ার মোশনের পর আমরা রোটেশনে যাব, রোটেশনের পর আমরা দুটোর কম্বিনেশন পড়বো। এই হচ্ছে আমাদের মোশন চ্যাপ্টারটা, আমরা এইভাবে শুরু করব। তাহলে এক এক করে আমরা জিনিসপত্র লেখাতে শুরু করি, যে রেক্টিলিনিয়ার মোশন কাকে বলে, কার্ভিলিনিয়ার কাকে বলে, এই জিনিসগুলো যদি ব্যাখ্যা জানতে পারো তাহলে সব থেকে ভালো। কারোর যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো, নাহলে আমরা রেক্টিলিনিয়ার মোশন শুরু করে দিচ্ছি। স্যার, রিজিড ডিনামিক্স যে বলে ওটা কি? রিজিড ডিনামিক্সের মানে আক্ষরিক বাংলা জানতে চাইছো, না কি জানতে চাইছো? না স্যার, মানে বিষয়টা কি, মানে এই রিজিড বডি মোশনটাই কি রিজিড ডিনামিক্স? হ্যাঁ, ওটাই রিজিড বডি মোশন। সবকিছু নিয়ে মানে এটাই গোটা ডিনামিক্স আমাদের, ঠিক আছে? এটাই আমাদের গোটা ডিনামিক্স, এই ডিনামিক্সটাই হচ্ছে মানে এটা নিয়ে আমাদের কাজ। সবকিছু এই রিজিড বডি মানে, রিজিড ডিনামিক্স যা আলাদা কিছু ডিনামিক্স সেটা না, মানে এরই দুটো ভাগ আছে। মানে এখানে না, মানে ডিনামিক্স তুমি পার্টিকুলার রকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা যায় না, যেটা সব মানে একটা চ্যাপ্টারে না সবকিছু থাকে।
মানে ধরো তুমি, আমি বললাম যে ইম্পালসের চ্যাপ্টার পড়াবো, ইম্পালস হচ্ছে এক ধরনের ফোর্স, এই ফোর্সের ফলে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেখানে এনার্জি হয়, তার তার মধ্যে এনার্জি ঢুকে গেল, এনার্জি মানে কিন্তু স্ট্যাটিক্সের জিনিস। তো এটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, স্ট্যাটিক্স জিনিস বলে যে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এবার ওয়ার্ক কখন হয়, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় কোনো একটা পার্টিকেল গেল। তো সব কিছু মিলেমিশে থাকে, তুমি যদি বলো স্যার শুধু স্ট্যাটিক্সের অঙ্ক করান বা শুধু ডিনামিক্সের, ওরকম ভাবে হয় না, সব কিছু আমাদের মিলেমিশে থাকে, সমস্ত কিছু। তারপরে রিজিড ডিনামিক্স কিন্তু এর মধ্যেই আছে, এই রিজিড বডি মোশন টোশনের মধ্যেই অনেক কিছু আছে, ঠিক আছে। যাই হোক, ওগুলোর আবার আলাদা ভাগ আছে একটু, সেটা আলাদা বিষয়। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, এই জিনিসটা একটু জেনে নিই আমরা। আমি কিন্তু একদম এমন ভাবেই পড়াচ্ছি যাতে করে তোমরা ধরে নিচ্ছি যে খুব কম লোকজনই খুব কম জিনিস জানো সেইভাবেই। এবার যদি বলো না স্যার আমরা জানি, তাহলে যা করানো আছে সেখান থেকে পড়ো, তাহলে তো লাইভ ক্লাস করার দরকার নেই। কি ঠিক বললাম? আচ্ছা, তাহলে ফার্স্ট 1 নম্বর রেক্টিলিনিয়ার মোশন, এটা সম্পর্কে একটু জেনে নিই আগে, আইডিয়াগুলো দিই। দেখো, কোশ্চিন অ্যান্সার করাটা বড় ব্যাপার না, এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো থেকেই কোশ্চিন অ্যান্সার আসে, সত্যি কথা। এগুলো থেকেই আসে, তুমি কত কোশ্চিন করবে, আমি তো তোমাদের বলে দিয়েছি যে 100টার মতো কোশ্চিন তোমাদের দিয়ে দেবো, কিন্তু সেই 100টা থেকে কি কমন আসবে না? তার জন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যাতে করে সেই 100টার বাইরে আসলেও যাতে আমি কম বেশি করতে পারি। তাহলে রেক্টিলিনিয়ার মোশন, ঠিক আছে, মোশন ইন এ স্ট্রেট লাইন, 1D মোশন এটা, হ্যাঁ, এটা হচ্ছে 1 ডাইমেনশন। এই মোশনটা হচ্ছে 1 ডাইমেনশন, 1 ডাইমেনশন জিনিসটা অনেকটা সোজা, সুবিধা আছে। আচ্ছা, তো ধরো এরকম একটা মোশন, একটা স্ট্রেট লাইন বরাবর কাজ করছে, এখানে একটা পার্টিকেল আছে, বড় সড়োই আঁকছি। সময় যখন 0, টি ফর টাইম, এখানে কিন্তু আমরা সব সময় যে কোনো ফাংশনকে টাইমের ফাংশন ধরবো, কারণ গতি হচ্ছে টাইমের সঙ্গে রিলেটেড, সময়ের সঙ্গে সঙ্গে গতি পরিবর্তন হতে পারে, সেম থাকতে পারে, যাই হোক, তাহলে যে কোনো জিনিস আমরা সবসময় টাইমের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে টাইম ধরো t = 0, সেবার মোশনটা স্টার্ট হচ্ছে, মোশনটা স্টার্ট হচ্ছে মানে গতিটা স্টার্ট হচ্ছে, বা বস্তুটা হয়তো ডিসপ্লেস করছে, যাচ্ছে হয়তো এখান থেকে এখানে। তো ধরো এখান থেকে এখানে আসলো, এই যে এখান থেকে যে এখানে আসলো, এই যে মোশনটা হলো, এই মোশনটা কিন্তু কি বরাবর হলো, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস বরাবর? এক্স স্যার অ্যাক্সিস। এক্স এক্সিস। একদম প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই বরাবর, বুঝতে পারছি, হরাইজন্টাল, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এটা মোশনটা স্ট্রেট লাইন হলো, দেখো একদম স্ট্রেট লাইন। এবার যদি বলো স্যার স্ট্রেট লাইনে কি এরকম হতে পারে না, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটাও হতে পারে, উপর থেকে কিছু ছুঁড়ে ফেলে দিলে, হ্যাঁ, ছাদে গেলে কিছু ছেড়ে দিলে, অভিকর্ষীয় ত্বরণ, এক্সট্রা কোনো ফোর্সও দরকার নেই, ওই অভিকর্ষীয় ত্বরণের ফলেই এটা কি হবে, গ্র্যাভিটির ফলে কি হবে, এটা ওপর থেকে নিচে চলে আসবে। এটাও একটা মোশন ইন স্ট্রেট লাইন, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দু ধরনের রেক্টিলিনিয়ার মোশন নর্মালি আমরা পড়ে থাকি, একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে বা এই মোশনটা কি, যেটা স্ট্রেট লাইনে হয়, আর ডেফিনেশন দিলাম না, কারণ বিষয়টা আমি অলরেডি লিখে দিয়েছি। মনে রাখবে এই ক্ষেত্রে অল দ্য পার্টিকলস অফ দ্য বডি, আচ্ছা এই যে বডি, এটাকে বলছি বডি, বডির মধ্যে অনেক পার্টিকেল থাকে, তুমি পার্টিকেল যখন বডি যদি মুভ করে তাহলে পার্টিকেলও মুভ করবে অনেক সময়, তাই না? যেমন একটা গাড়ি চলছে, ধরো গাড়ির চলা মানে কি, গোটা গাড়িটার সমস্ত জিনিসই চলছে, তাই না? তো ওরকম একটা বিষয়, তাহলে অল দ্য পার্টিকলস অফ দ্য বডি, যত পার্টিকেল আছে বডির, সেই বডির সমস্ত পার্টিকেল মুভ করবে অ্যালং এ স্ট্রেট লাইন। এরকম না যে তুমি গাড়ি চালাচ্ছ, তোমার শুধু চাকা মুভ করছে, তুমি চাকার মুভ করলে চাকাটা চলতে সাহায্য করছে, কিন্তু তোমার সবকিছু মুভ করছে, তোমার স্টিয়ারিংও যেখানে ছিল কিছুক্ষণ আগে সেটা কিছুক্ষণ পর অন্য জায়গায় এসছে, তোমার জানলা যেখানে ছিল সেটাও কিছুক্ষণ পর অন্য জায়গায় এসছে। তার মানে এই রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি জানি, রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে কোনো একটা বডি, বডি মানে বড় জিনিসটাকে বলছি, তার মধ্যে যত পার্টিকেল আছে সবাই মুভ করবে কি বরাবর মুভ করবে, অ্যালং দি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। এটা 1 নম্বর। 2 নম্বর, রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে এই যে নোটগুলো দিচ্ছে এগুলো কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে। এই রেক্টিলিনিয়ার মোশন বা যে কোনো রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশনের আরেক নাম কি, মোশন ইন স্ট্রেট লাইন, যেই মোশনটা স্ট্রেট লাইনে হয় সেটাকে রেক্টিলিনিয়ার মোশন বলি। দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের বাংলা কি, সরণ, জানো তো এগুলো, ভেলোসিটি, হ্যাঁ, আর অ্যাক্সেলারেশন, ঠিক আছে।
কি বললাম? বললাম ইন রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অফ ডিফারেন্ট পার্টিকলস, অফ ডিফারেন্ট পার্টিকলস ইন দ্য বডি আর সেম। এরকম না যে বডির এক একটা পার্টিকেলের ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট একই, মানে আলাদা হবে না। বলছে একই হবে। ধরো এই যে বস্তুটা, এই বস্তুটা যদি এখান থেকে এখানে মুভ করে, তাহলে এই বস্তুর প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট একই হবে, ভেলোসিটিও একই হবে, আর অ্যাক্সেলারেশন বা ত্বরণ সেটাও একই হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার কি বলেছিলাম, এই রেক্টিলিনিয়ার মোশন কভাগে বিভক্ত? দুভাগে বিভক্ত। এক ধরনের হচ্ছে ইউনিফর্ম মোশন, আরেক ধরনের হচ্ছে কন্টিনিউয়াস মোশন। তাহলে মোশন ইন স্ট্রেট লাইন, কিন্তু এটাকেই বলছি রেক্টিলিনিয়ার মোশন। দু রকম হতে পারে, এরকম হতে পারে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হতে পারে। এইবার এর যে দুটো ভাগ, নাম্বার ওয়ান, এক নম্বর, যখন বলছে মোশনটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম ইউনিফর্ম মানে জানো এক জাতীয়, মানে একই, যেটাকে অনেক সময় আমরা কনস্ট্যান্ট বলি। চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, সব সেম, একই জিনিস, ওই জন্য ইউনিফর্ম। তো বলছে যখন অ্যাক্সেলারেশন, ত্বরণ ইউনিফর্ম থাকবে, ইউনিফর্ম মানে সেম থাকবে, ফিক্সড, অ্যাক্সেলারেশনটা ফিক্স থাকবে। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি হয়? ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা ফিক্সড। আচ্ছা, কেউ কি জানো আমরা অ্যাক্সেলারেশনকে কি দিয়ে লিখি? অনেক বইতে এ দিয়ে লিখে, আমরা এখানে এফ দিয়ে অনেকে লিখি। এফও দিয়েও লেখে, অনেক যে কেউ। এফ, অনেকে এ, এগুলো কিন্তু সব ভেক্টর। হ্যাঁ, তবু আমরা ভেক্টর চিহ্নটা এখানে ইউজ করি না। মনে রাখবে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সেলারেশন বলো, সেগুলো সবই ভেক্টর। ভেক্টর মানে তার মান আছে এবং তার দিক আছে। ধরো আমি বললাম যে আমি 5 মিটার গেলাম, বা 5 মিটার আমি হাঁটলাম, বা 5 মিটার আমি স্মরণ হলো, মানে আমি এখান থেকে এখানে গেলাম, আমার পজিশনটা চেঞ্জ হলো। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে 5 মিটার যদি আমি যাই, বা 50 মিটার যদি আমি যাই, তাহলে আমার পজিশন কি নেক্সট পজিশন তুমি কনফার্মলি বলতে পারবে যে আমার নেক্সট পজিশনটা কোথায়? পারবে না, কারণ এই 5 মিটার কোন দিকে গেছি, উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর পূর্ব দিকে, পশ্চিম দিকে, কোন দিকে? তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে যে আমি অমুক দিকে বা অমুক অ্যাঙ্গেলে বা ওই দিকে আমি গেছি 5 কিলোমিটার বা 5 মিটার বা 1 কিলোমিটার। তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এই জায়গাতে ছিল, তারপর স্যারের পজিশনটা এক্স্যাক্টলি ওখানে হলো। তার ফলে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু ভেক্টর। তার মান আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার দিকটা বলতে হবে কোন দিকে যাচ্ছে। সেই কারণেই কিন্তু ডিনামিক্সে যেহেতু দুটো জিনিস আছে, যদি স্কেলার কোয়ান্টিটি হতো তাহলে কিন্তু আমাদের এত কঠিন লাগতো না। কিন্তু মানে যেহেতু ভেক্টর, অভিমুখটা স্যার বলতে হবে, তাই তো? ভেক্টর মানে হচ্ছে প্রত্যেকের দিক কোন দিকে আছে সেটাও আমাদের কিন্তু মেনশন করতে হয়, বলে অনেক সময় আমাদের দুটো জিনিস নিয়ে কাজ করতে হয়, বলে এই জিনিসটা অনেকের কঠিন লাগে। যাই হোক, তাহলে আমরা প্রথমেই বলি, আমরা অ্যাক্সেলারেশনকে এফ দিয়ে ডিনোট করি। এই অ্যাক্সেলারেশন যেটা এফ, সেটা হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? ভেলোসিটির পরিবর্তন। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। যে কোনো জিনিসের পরিবর্তন কার সাপেক্ষে হয়? সময়ের সাপেক্ষে। এটা ডিনামিক্স। পরিবর্তনকেই ডিনামিক্স বলে। এই যে চেঞ্জ, পরিবর্তন, পরিবর্তনটা কার হয়? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে যে পরিবর্তন, তাহলে এই যে অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। দুই নম্বর হচ্ছে, আচ্ছা কার পরিবর্তন? ভেলোসিটির পরিবর্তন। তাহলে ডিভি ডিটি, পরিবর্তনকে আমরা সবসময় ডিভি ডিটি দিই। কারোর পরিবর্তন, যে ডেরিভেটিভ, অনেকে আমাকে বলে স্যার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন কি? ডেরিভেটিভ হচ্ছে কারোর পরিবর্তনকে বোঝায়, যে কোনো জিনিসের। তাহলে অ্যাক্সেলারেশনটা আর কিছুই না, ভি দিয়ে যদি আমরা ভেলোসিটি বোঝাই, তাহলে সেই ভেলোসিটির পরিবর্তন ডিভি ডিটি। আচ্ছা, যদি বলি ভেলোসিটি ভি কি, এস দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট বোঝাই। এগুলো আর লিখলাম না, এগুলো কি লেখার দরকার আছে? না স্যার। এস মানে ও, ডিসপ্লেসমেন্ট, এগুলো তো সবাই জানো নাকি? না, এগুলো তো মোটামুটি জানা উচিত। এই জন্য আর এগুলো লিখলাম না, কারণ এত ইয়ে করতে গেলে। ভি দিয়ে আমরা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি, আর এফ দিয়ে কাকে রিপ্রেজেন্ট করি? অ্যাক্সেলারেশন। আর মাইনাস এফ, নেগেটিভ রিটার্ডেশন, মানে মন্দন, মন্দন মানে হ্রাস বন্ধ। হচ্ছে। যাই হোক, তাহলে আমরা এফ হচ্ছে ডিভিডিটি, ভি হচ্ছে ডিএসডিটি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে প্রথম 1 নম্বর, ধরো আমি কাউকে বললাম যে এফ হচ্ছে ডিভিডিটি। এফ কিন্তু ইউনিফর্ম মানে ফিক্সড, অ্যাক্সেলারেশন ইউনিফর্ম, ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশন কিন্তু পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এর ইন্টিগ্রেশন করি ডিভি আর এফ ডিটি, একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে বোঝাচ্ছি। কি করলাম আমরা? এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করার চেষ্টা করছি। তাহলে ডিভি আর এফ ডিটি বোথ সাইডে ইন্টিগ্রেশন চিহ্ন লাগাই।
লাগালাম ডিভি। এবার কি করছি, এক হচ্ছে, আচ্ছা এফ কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এফ কি হবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। যদি এফ কনস্ট্যান্ট না হতো তাহলে কিন্তু এফ ইন্টিগ্রেশনের বাইরে বেরোতো না। যেহেতু এখানে বলেই দিয়েছি প্রথমে যে অ্যাক্সেলারেশন এটা ইউনিফর্ম, ইউনিফর্ম মানে আরো ভালো ভাষায়, আরো সহজ ভাষায় মনে রাখবে, ইউনিফর্ম মানে স্যার বোঝাতে চাইছে যেটা কনস্ট্যান্ট, যেটা ফিক্সড, যেটার পরিবর্তন হচ্ছে না। যেহেতু এফটা ফিক্সড, তাহলে এফটা কার ফাংশন, এই যে এস ভি এফ এগুলো কার ফাংশন, সবসময় টি এর ফাংশন। এস কিন্তু টি এর ফাংশন, ভি কিন্তু টি এর ফাংশন, এফ কিন্তু টি এর ফাংশন। কিন্তু এরা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে টি এর পরিবর্তনের সঙ্গে কি এরা পরিবর্তন হতে পারে আর? কেউ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, বললাম এফ হচ্ছে 2, তাহলে এফ যদি 2 হয়ে যায় তাহলে এফ কি আর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে? সময় আজ হোক কাল হোক যাই হোক, না সবসময় এফ 2 স্যার, থাকবে। হবে আর না। এফ কে যদি বলি আমি 2t, আমি যদি বলি এফ হচ্ছে 2t, তাহলে এবার টি এর মান 1 বসালে এফ 2, টি এর মান 2 বসালে এফ 4, টি এর মান 3 বসালে এফ 6। তার মানে এখানে এফ যদি টি এর উপর ডিপেন্ড করে তখন কিন্তু এফ ফিক্সড বা কনস্ট্যান্ট না, তখন কিন্তু এফ ইউনিফর্ম না, তখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এফ পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি টি বাদ দিয়ে দিই, বলি এফ কনস্ট্যান্ট, টি এর উপর ডিপেন্ড করছে না, আরে নর্মাল ফাংশন যেরকম ভাবে ফাংশন পড়ি, এফ পড়ি না আমরা, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এর উপর ডিপেন্ড করছে মানে পরিবর্তন হচ্ছে। আর এফ যদি শুধুমাত্র বলি 1 2 3 4 বা সি, তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি ধরেছি, এফটা কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না, ইউনিফর্ম না ফিক্সড। স্যার, ফিক্সড। তাহলে সেই ক্ষেত্রে এফটাকে কি টাইমের এই ইন্টিগ্রেশনের বাইরে বের করা যায়, ইয়েস অর নো? স্যার একটা কোশ্চেন ছিল, বলছি যে এফ যদি আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি, টি তো স্কেলার, তাহলে এফ ভেক্টর কি করে আসবে বুঝতে পারছি না। না না, টি তার মানটা, মানটাকে আমি রিপ্রেজেন্ট করছি টি দিয়ে, কিন্তু তার দিক তো আছে না, দিকটা আলাদাভাবে বলবো। টি ফাংশন অফ এক্সও হতে পারে নাকি এরকম? হ্যাঁ মানে না, মানে এফটা টি এর ফাংশন, টি ধরো 2 সেকেন্ড, হুম ধরো 2, তাহলে এফ এর হুম। একটা মান পেলাম, মানটা বোঝাতে গেলে টি আসছে, কিন্তু তার একটা আলাদাভাবে তোমাকে দিক বলতে হবে, যে হ্যাঁ অমুক দিকে এফ টি, টি এর ফাংশন কিন্তু অমুক দিকে, এটা আমার দিক দরকারে আলাদাভাবে, বুঝতে পেরেছো? ঠিক। ওকে, ডিভি। আর এখানে এফটা বাইরে বেরিয়ে গেল। এইবার ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরছি ইউ, ইনিশিয়াল মানে ভি মানে ভেলোসিটি, তো ইনিশিয়াল হচ্ছে ইউ। আর যখন ইনিশিয়াল ভেলোসিটি তখন টাইমের মান কত হয় জানো? 0। 0। আর যখন ধরছি টাইম টি, বা T1ও ধরতে পারো, টি দিয়ে বলছি, তখন ধরছি ভেলোসিটি হচ্ছে ভি। তার মানে ধরো এই জায়গাটা কোনো একটা বস্তুর ভেলোসিটি হচ্ছে ইউ, সময় যখন 0। আর যখন এখানে আসলো টি সময় পর তখন তার ভেলোসিটি হলো ভি। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। তার ফলে আমরা ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট রাখবো ইউ যখন টাইমটা 0, আপার লিমিট রাখবো ভি যখন টাইমটা টি। এবার কেউ বলতে পারবে শুধু ডিভি, তার ইন্টিগ্রেশন করলে ভি, রেঞ্জটা বসিয়ে দিই যেভাবে ছোটবেলা থেকে ইন্টিগ্রেশন করে আসছি, ইউ থেকে ভি। আর এখানে এফ, এখানে ডিটি, তার ইন্টিগ্রেশন করলে টি, টাইমটা বলো 0 থেকে শুরু করে টি। এবার কে বলতে পারে এখানে ভি এর একটা মান হচ্ছে ভি আর একটা মান হচ্ছে ইউ, তাহলে ভি মাইনাস ইউ। আর এখানে এফ টি এর মান হচ্ছে টি আর একটা মান 0, তাহলে এফ টি। তাহলে সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এরকম একটা সম্পর্ক আমরা পড়েছি। এই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ফর্মুলাটা আসে কখন, যখন এফ কি হয়, ফিক্সড, তখন এই ফর্মুলাটা। তাহলে অনেক অঙ্ক এরকম হতে পারে যেগুলো এই ফর্মুলা ইউজ করে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি। বোঝা গেছে? নেক্সট 2 নম্বর, ভি ইজ ইকুয়াল টু আবার ডিএস ডিটি। আবার একই রকম ভাবে যদি আমি এখান থেকে ডিএস নিয়ে নিই আর এখান থেকে ভিডিটি নিয়ে নিই, যেহেতু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ভেলোসিটিটা এখানে আমরা একটু আগে পেয়েছি, কত পেয়েছি গো ভেলোসিটির মানটা, বলো না এই ফর্মুলা থেকে? ইউ ইউ প্লাস প্লাস এফ। এফ টি। এফ। ভেলোসিটি কিন্তু টি এর উপর ডিপেন্ড করছে, এই যে ভেলোসিটি কিন্তু টি এর উপর, অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটিটা কিন্তু টি এর উপর ডিপেন্ড করছে। তার ফলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন বসাই, এখানে টাইম বলো 0, এখানে টাইম টি, আর এস কি করব, যখন টাইম 0 তখন ইনিশিয়ালি এর পজিশন কত থাকে জানো এস এর? 0, ইনিশিয়াল পজিশনটাকে আমরা 0 ধরি। এবার অনেকে অনেক রকমও ধরতে পারে, আমরা এখানে 0 ধরছি। আর টি সময় পর তার পজিশনটা ধরলাম এস। বলো ডিএস ইন্টিগ্রেশন করলে এস, তার মানটা এস আর 0, তার মানে আলটিমেটলি এটা এসই হবে ইন্টিগ্রেশন। আর এখানে বলো তো ইউ প্লাস এফ টি ইন্টিগ্রেশন করবে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার।
ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর মানটা কি, একবার জিরো, জিরো বসালে জিরো, আর টি এর জায়গায় টি বসাচ্ছি, মানে আলটিমেটলি এটাই থেকে যাবে। তার ফলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাও কখন হয়, যে কোনো সময় না, যখন অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম, ফিক্সড, কনস্ট্যান্ট। যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না হয়, তখন কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করা যাবে না। বুঝতে পেরেছো? আমরা অনেক সময় না বুঝে না জেনে যে কোনো ফর্মুলাই ইউজ করে দিই, না, সব সময় সব ফর্মুলা ইউজ করা যাবে না। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করা যাবে অনলি যখন অ্যাক্সেলারেশন ফিক্সড। অ্যাক্সেলারেশন বলে দেবে 2, 3, 4, ফিক্সড, কোনো টি এর উপর ডিপেন্ড করবে না। হ্যাঁ, সেখানে একক দেবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এরকম দিবে, যাই হোক, সেরকম অ্যাক্সেলারেশনের একক টেকক সেগুলো পরে আসছি। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এফ, সেই এফটার যে মান আছে ডিভিডিটি, সেই ডিভিডিটিটাকে একটু কায়দা করে লেখা যায়। কি করে লেখা যায়? ডিভিডিএস ইন্টু ডিএসডিটি। বোঝা গেছে? কে বলতে পারে ডিএসডিটির মান? একটু আগেই বললাম, বি। ভি। তার ফলে ভি ডিভিডিটি, তাহলে এই যে অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশন এফ কে অনেক সময় ডিভিডিটি বলে, অনেক সময় ভি, ভুল লিখলাম, ভি ডিএস হবে নিচে। ডিভিডিএস। তাহলে অ্যাক্সেলারেশনকে কিন্তু ভি, ডিএস হবে। হ্যাঁ, মানে অ্যাক্সেলারেশন এফ কে কিন্তু দুরকম ভাবে লেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা ডিভিডিটি দিব, যেখানে ভি টাইমের ফাংশন, আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভি এস এর ফাংশন, মানে অনেক কিছু থাকতে পারে। দেখো, ভি আবার এস এর ফাংশন, এস আবার টি এর ফাংশন, তাহলে আলটিমেটলি কিন্তু ভি টি এর ফাংশন হলো। কিন্তু অনেক সময় ভি কে এস এর ফাংশন আকারে দেয়, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যখন অনেক সময় ভি কে ডিরেক্টলি টি এর ফাংশন আকারে দেবে, তখন এই ফর্মুলা ইউজ করব। তাহলে যখন যেটা আমাদের দেওয়া থাকবে সেই অনুসারে কিন্তু আমরা করব। তাহলে এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, এগুলো কিন্তু কনসেপ্ট, এবং এগুলো বুঝে বুঝে পড়তে হবে। তোমাকে খালি আমি বলে দিলাম যে এটা দুটো ফর্মুলা, এবার তুমি কিন্তু এগুলো এখন থেকে না, এগুলো তো সহজ জিনিস, এগুলো বুঝতে পারবে হয়তো, কিন্তু পরবর্তীতেও আমরা কিন্তু এইভাবেই জিনিসগুলো সব বুঝে বুঝে পড়বো, যে কখন কোনটা ইউজ হতে পারে এবং কেন। কারণ এই ক্ষেত্রে ই আর টি আছে, তার ফলে ভি কে জানতে হবে টি এর রেসপেক্টে, তাহলেই তো তার ডেরিভেটিভ করতে পারবে। ভি যদি এস এর ফাংশন হয়, এখানে ডেরিভেটিভ করে লাভ নেই, তখন এখানে ডেরিভেটিভ করবো। তাহলে ভি দুরকম হতে পারে, এস এরও ফাংশন হতে পারে, টি এরও। যদি বলো স্যার একটু আগেই তো বললেন ভি টি এর ফাংশন, আরে ভি এস এর ফাংশন, এস আবার টি এর ফাংশন, তাহলে ঘুরে ফিরে তো একই। চেন রুল বলে একটা রুল আছে না, ভি এস এর এস আবার টি এর, তার মানে আলটিমেটলি কি হলো, ভি এস টি এরই হয়ে গেল ভি। তারপরে জিনিসটা একই, কিন্তু দুরকম প্রেজেন্টেশন তার। যাই হোক, তাহলে এরকম যদি আমরা বলি যে এফ যদি ভি ডিভি ডিএস হয়, তাহলে বলো তো কেউ, এটা আর এটা লাস্টেরটা, প্রথম আর লাস্টেরটা নিব, তাহলে ভি ডিভি ইজ ইকুয়াল টু এফ ডিএস করা যাবে? আচ্ছা, ইন্টিগ্রেশন করছি, ভি ডিভি, আচ্ছা এফ কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, হ্যাঁ এফটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে ডিএস। কেউ বলতে পারবে যখন এস জিরো, মানে যখন ইনিশিয়াল পজিশনে আছে, তখন ভি কত ছিল গো? ইনিশিয়াল ইউ। ভেলোসিটি কত ছিল? ইউ। আর যখন এস এ চলে যাচ্ছে, এটা ধরো এস, এই ভি। ডিস্টেন্সটা হচ্ছে এস, তখন এখানে হচ্ছে ভি। তার ফলে এখানে ভি এর ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই টু, ঠিক করলাম। আর এখানে ইউ থেকে ভি, ইউ টু ভি, হ্যাঁ অনেক আবার ইউটাকে জিরো ধরে, যে স্যার রেস্টে আছে, মানে কোনো গতি নেই, একদম স্থির অবস্থায় আছে, তখন ইউটা কোনো ভেলোসিটি নেই, জিরো হতেই পারে, সেটা অঙ্কটা অঙ্ক আমরা দেখবো। আচ্ছা, এফ তাহলে বাইরে বেরিয়ে গেল, নর্মালি এফ বাইরে বেরোতে নাও পারে, কিন্তু এখানে কেন এফ বাইরে বেরিয়ে গেল? বিকজ এফ ইজ ইউনিফর্ম কনস্ট্যান্ট। বলো এখান থেকে এস, এখান থেকে রেঞ্জটা হচ্ছে জিরো আর এস, এমনি মানে এস এসি হলে হবে ওটা। এসি হবে। যাই হোক, তাহলে এটা কত হবে? বি স্কোয়ার মাইনাস ইউ ইউ স্কোয়ার স্কোয়ার বাই টু, আর বাই এটা টু। হয়ে যাবে এফ এস। টু তাহলে এফ এস। সেখান থেকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। এই তিনটে ফর্মুলা আমাদের প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। কথাটা কি বুঝতে পেরেছো? এই তিনটে ফর্মুলা আমাদের প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে প্রথম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি এর ফাংশন। ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, ডিএস ডিটি। পরিবর্তন কার? ডিসপ্লেসমেন্টের। চেঞ্জ, পরিবর্তন মানে ইংলিশে বলে চেঞ্জ। কার চেঞ্জ? ডিসপ্লেসমেন্টের। চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? সময়ের সাপেক্ষে, টাইম। আর যেটা অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তবে এখানে আমরা অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম ধরে নিয়েছি। বোঝা গেল? তাহলে এক নম্বর কেস হচ্ছে যখন রেক্টিলিনিয়ার মোশনে, ইউনিফর্ম মোশন। এবার দুই নম্বর কেস, যখন মোশনটা কন্টিনিউয়াস, এরকম ফিক্সড না, ইউনিফর্মটা ফিক্সড না, মানে ইউনিফর্ম যেরকম আছে যে ফিক্সড, এরকম ফিক্সড না। এবার অ্যাক্সেলারেশনটা বলছে পরিবর্তন হবে, তার মানে অ্যাক্সেলারেশন এগুলো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে রিলেটেড। তাহলে দুই নম্বর কেস, দুই নম্বর, when the motion is continuous। বুঝতে পারা গেছে? যখন কন্টিনিউয়াস মোশন। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় বলছে, ধরো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে জিনিসপত্রগুলো ভালো হবে। এখন ডেফিনেশন তো বলার কিছু নেই, জিনিসপত্রগুলো ব্যাখ্যা করলে ভালো হবে। ধরো বললাম যে এস ডিসপ্লেসমেন্ট, এইটা হচ্ছে এস 1 প্লাস 2t,
প্লাস 3t² প্লাস 4t³ অনেক সময় অনেকে বলতে পারে স্যার এটা তো t³ আছে, তাহলে কি স্যার লিনিয়ার, কোথা থেকে আপনি লিনিয়ার বলছেন? না, ওই সেন্সে এটা লিনিয়ার ধরা হয় না। এটা কেন লিনিয়ার ধরা হয় বা কেন এটা লাইন বরাবর হয় বলছি, এস হচ্ছে কার ফাংশন? একটাই ভেরিয়েবল টি এর, একটা ভেরিয়েবল কত ডাইমেনশন কে বলতে পারে? কিছুদিন আগে ভেক্টর স্পেস করেছি, যখন একটাই ভেরিয়েবল থাকে তখন কত ডাইমেনশন? What dimension? ওয়ান। ওয়ান ডাইমেনশন। আর ওয়ান ডাইমেনশনে যাই হবে সেটা কি ওয়ান হবে ডাইমেনশন। সবসময়? ওয়ান ডাইমেনশনে যাই হবে সেটা সবসময় কি হবে? Linear. Linear. লিনিয়ার, স্ট্রেট লাইনই। কারণ স্ট্রেট লাইন ওয়ান ডাইমেনশনে কোনদিন তুমি কার্ভ আঁকতে পারবে না, পারবে? আমি যদি ওয়ান ডাইমেনশন দিই, একটাই ডাইমেনশন, তুমি আঁকা বাঁকা কার্ভ আঁকতে পারবে? পারবে না। তোমাকে তখন লাইনের উপর আনতে হবে, সেটা সম্ভব না। যাই হোক, তাহলে এইরকম মোশন হবে এবার। আগের বার কিন্তু এরকম হচ্ছিল না, আগের বার কিন্তু টি টি এর উপর ডিপেন্ড করলে ওটা ফিক্স থাকছিল কনস্ট্যান্ট, এবার কিন্তু টি এর উপর ডিপেন্ড করছে। যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি এবার ভি কত হবে বলো, তাহলে ভি মানে কত? ডিএস DT. ডিটি, বাস একদম ডেরিভেটিভ। তাহলে 2t, ওয়ানের কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0, 2t ডেরিভেটিভ করলে 2, 3t² কত হবে? 60। আর এটা হবে খুব সম্ভবত 12t²। দেখে নিবি আমি ক্যালকুলেশন ঠিক করেছি না। বলো তো এবার এফ কত হবে তাহলে? 6 plus ডিভিডিটি, 24 আরেকবার 3. ডেরিভেটিভ। বা এফ কে অনেক সময় আমরা d2s dt2 এটাও বলি। বলো তাহলে 6 Plus প্লাস 6 plus 24. 24t। 24. এবার আমার বক্তব্য হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কি এফটা এবার ফিক্সড কনস্ট্যান্ট না চেঞ্জ হতে পারে? না, চেঞ্জ হবে। Change. একদম বলছি চেঞ্জ। চেঞ্জ হতো। সময়ের সঙ্গে সঙ্গে এবার কিন্তু পরিবর্তন হবে। এবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হবে, এটা কিন্তু ফিক্স থাকবে না। বোঝা গেছে? তাহলে এই ধরনের মোশনগুলো হচ্ছে কি? এই ধরনের মোশনগুলো কি সব? Continuous কন্টিনিউয়াস motion. মোশন। এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাগুলো তখন ইউজ করা যাবে না, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, কারণ ইউ এফ কিন্তু ফিক্স না। তুমি 5 সেকেন্ড পর এখানে আছে, তুমি 5 সেকেন্ড পর তার ভেলোসিটি কত তুমি বের করতে পারবে না, কারণ আগের বার অ্যাক্সেলারেশন ফিক্স ছিল। তার ফলে অ্যাক্সেলারেশন সবসময় তুমি 5 বা 10 একটা ফিক্স ধরে এসছো। আর এইবার কিন্তু 5 সেকেন্ড পর অ্যাক্সেলারেশন ফিক্স থাকবে না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেশন চেঞ্জ করবে। 1 সেকেন্ড পর অ্যাক্সেলারেশন যা হবে, 2 সেকেন্ড পর অন্য, 3 সেকেন্ড পর অন্য, 4 সেকেন্ড পর অন্য। তার ফলে অ্যাক্সেলারেশন যখনই চেঞ্জ হবে, গতিবেগ কিন্তু সবকিছু চেঞ্জ হবে। তাহলে এই যে তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা কিন্তু শুধুমাত্র ইউজ করা যাবে হোয়েন দ্য অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম বা ফিক্সড বা কনস্ট্যান্ট, নট ইন দিস কেস। বোঝাতে পারলাম? স্যার স্যার হ্যালো। বলো। স্যার বলছি কন্টিনিউয়াস মোশন মানে স্যার এখানে ওই ত্বরণটা স্যার পরিবর্তন হবে তাই তো স্যার? একদম, অ্যাক্সেলারেশনটা পরিবর্তন হবে। আরো আমি উদাহরণ দিব আস্তে আস্তে। আগে ঠিক বেসিক আছে। ব্যাখ্যাগুলো দিয়ে দিই, তারপরে সব অঙ্ক টঙ্ক করাবো, তখন আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে রেক্টিলিনিয়ার মোশন দু ধরনের, বোঝা গেল। নেক্সট চলে আসি আমরা ট্রান্সলেশনের মধ্যে, কার্ভিলিনিয়ার মোশন 2 নম্বর। কার্ভিলিনিয়ার, আগে একটু ব্যাখ্যা করে দিই, জিনিসপত্রগুলো একটু জেনে নাও। কার্ভিলিনিয়ার মোশন, ওকে। কার্ভিলিনিয়ার মোশন আশা করি নাম শুনেই বুঝতে পেরেছো। এই মোশনগুলো হচ্ছে পাথ। পাথ কাকে বলে জানো? পাথ, মোশনের পাথ। আগের বার পাথটা স্ট্রেট লাইন, যেই পথে মোশনটা হয় সেটাকেই পাথ বলে আমি। তাহলে পাথ, যেই পথে মোশনটা হবে, বা পাথ অফ দ্য মোশন ইজ নট এ কি স্ট্রেট লাইন। কার্ভিলিনিয়ারের ক্ষেত্রে পাথটা স্ট্রেট লাইন হয় না। এবং কার্ভিলিনিয়ার মোশনটা কোন মোশন? পরিষ্কার 2D মোশন, মনে থাকবে। কার্ভ হলেই 2D। যদি বলো স্যার কিরকম, ধরো একটা কার মুভ করছে, মুভিং এ কার বা রানিং এ কার, একটা কার, একটা কার গাড়ি চালাচ্ছ আঁকা বাঁকা পথে, একটা গাড়ি চালাচ্ছ, এখানে একটা গাড়ি আছে, এইভাবে আসলো এইভাবে আসলো আঁকা বাঁকা পথে। বুঝতে পারা গেছে এরকম? তাহলে এই যে রানিং এ কার, এটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। মানে উদাহরণ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে কোনো একটা কার যদি তুমি মুভ করাও বা তুমি চালাও তাহলে হবে। থ্রোয়িং এ স্টোন, একটা স্টোন ছুটছো। হুম, ধরো তুমি বাড়ির বিল্ডিং এ গেলে ওপরে, নিয়ে তুমি একটা স্টোন এখান থেকে, পাথর বাড়ির ছাদ থেকে ছুটছো, কি হবে? স্ট্রেট লাইনে মুভ করবে? না। তাহলে এইটা হচ্ছে স্টোন, থ্রোয়িং এ স্টোন। যে স্যার কোনো যদি উপর দিকে ছুড়ি তাহলে তো স্যার স্ট্রেট লাইন বরাবর হবে।
তাই তুমি উপরে ছুড়ে দেখো তোমার স্ট্রেট লাইনে যায় কিনা, সব সময় যাবে? হ্যাঁ, যদি যায় তাহলে ভালো কথা, তাহলে মোশন ইন স্ট্রেট লাইন। এই যে এরকম, তাহলে যদি তোমার এরকম যায় তাহলে এরকম। হ্যাঁ, উপরে ছুড়ে দেখো তো স্ট্রেট লাইনে হয়? কোন ক্রিকেট খেলেছো, বল টল উপরে ছুড়েছো? দেখবে তুমি যেই জায়গা থেকে ছুড়েছো সেই জায়গাতেই এসে পড়ছে, না একটু আঁকা বাঁকা চলে যাচ্ছে এদিক ওদিক? না সবসময় স্যার হবে না স্যার, সব সময় সবসময় না, হবে না। জীবনেও হবে না। সব সময় পরে না, এটা প্র্যাকটিক্যালি জীবনেও হবে না, তুমি স্ট্রেট লাইনে আসতেই পারবে না যদি না তুমি মেশিন টেশিন দিয়ে টিয়ে অনেক রকম ভাবে তুমি ইয়ে করো। কিন্তু আমরা নর্মালি, তুমি ওপরে ছোড়ো, তুমি নিচে ছুড়ো, যেখানে ইচ্ছা ছুড়ো, তুমি ডান দিক বাম দিক যেদিকে ছোড়ো, তুমি কোনো জিনিসই স্ট্রেট লাইনে মুভ করাতে পারবে না, অসম্ভব ব্যাপার। সত্যি অসম্ভব ব্যাপার, হয়ই না বেশিরভাগ জিনিস। আচ্ছা, তাহলে থ্রোয়িং এ স্টোন, এটাও কিন্তু এক ধরনের কার্ভিলিনিয়ার মোশন, তবে স্পেসিফিক্যালি এটাকে আরো একটু ভালো করে প্রজেক্টাইল মোশন বলে। কার্ভিলিনিয়ার মোশনের অনেক ভাগ আছে, সেগুলো আসবো। বুঝতে পারলাম? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, এইবার সমস্যাটা কি বলছে। মোশন ইন স্ট্রেট লাইনে না কোনো সমস্যা নেই। কেন কোনো সমস্যা নেই? হয় এই দিক, না হলে এই দিক। কিন্তু যখনই কার্ভে যাবে না, বা যখনই টুডিতে হবে, তখন টুডির ক্ষেত্রে শুধুমাত্র এই দিক না, তখন এই দিকও আছে, এই দিকও আছে, এই দিকও আছে, এই দিক আছে। এইবার ঝামেলাটা শুরু হবে। কিসের ঝামেলা? যখনই তুমি টুডিতে মোশন নিবে, তখনই বলছে তার কম্পোনেন্ট থাকবে। মানে কম্পোনেন্ট মানে তোমার এক্স অ্যাক্সিস এইটা, ওয়াই অ্যাক্সিস এইটা, তোমার সবকিছু কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবরই হবে? হবে কি? হবে না। ধরো তুমি এইভাবে চলছে কেউ, তাহলে এইভাবে চলতে গেলে এই দিকে যখনই যাবে, ধরো পার্টিকেলটা এই দিকে, তখন তার দুটো কম্পোনেন্ট থাকবে। বলো এই দুটো কম্পোনেন্ট কি কি? এই দুটো কম্পোনেন্ট, এটা কোন কম্পোনেন্ট? অ্যালং এক্স উইথ, কস থিটা, ওগুলো পরের ব্যাপার, এটা অ্যালং উইথ, অ্যালং উইথ এক্স এক্স অ্যাক্সিস। অক্ষ ওয়াই এক্স অক্ষ, অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, এটা হচ্ছে অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস। তার মানে দুটো এক্স অক্ষ কম্পোনেন্ট তোমার আর থাকবে, ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। যদি বলো স্যার জেড অক্সিস বরাবর থাকবে না, থাকবে 3D মোশনে, আমাদের সিলেবাসে নেই। তাহলে এই জায়গাটাতেই ছাত্রছাত্রীরা একটু কি বলবো, যে ভয় পেয়ে যায়, যে স্যার এই কম্পোনেন্ট টম্পোনেন্ট গুলো আছে, এবার কি করব। ভালো করে যদি বোঝো তাহলে ভয় পাওয়ার সত্যি কিছু নেই। দেখো আমি একটা ছবি আঁকছি, আমি একটা ছবি আঁকছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার যেহেতু 2D নিয়ে আলোচনা করছি, 2D মোশন, তাহলে এরকম ভাবে ছবি আঁকছি। আচ্ছা, ধরো কোনো একটা কিছু ছুড়লে এই কার্ভ বরাবর, কি ছুড়লে না ছুড়লে আমি জানি না, এই কার্ভ বরাবর তার মোশন হচ্ছে, এটা তার পাথ। কথাটা বুঝতে পেরেছি? এটা তার পাথ। ক্লিয়ার? আচ্ছা, এইবার মানে যে কোনো জিনিস, হ্যাঁ, ধরো এটা ধরো অরিজিন ও, এইটা ধরো একটা পয়েন্ট পি, এই পয়েন্টটা হচ্ছে পি। আচ্ছা, পি পয়েন্টে মানে এই বরাবর মুভ করছে, কিন্তু এই যে এখান থেকে ধরো পার্টিকেলটা এখান থেকে আসছে, এখান থেকে আসছে, আসছে 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 আসছে, এই কার বরাবর মুভ করছে, মুভ করছে কোনো একটা সময়, কোনো একটা সময় ধরো পি পজিশনে পার্টিকেলটা আছে, পার্টিকেলটা ধরো এখান থেকে মুভ করছে, সময় আস্তে আস্তে বাড়ছে, পার্টিকেলটা বাড়ছে, আসছে আসছে আসছে। যদি বলো স্যার এইভাবে কিভাবে করছে, যেভাবে হোক হচ্ছে, এইভাবে হয়তো কেউ ছুটছে, কোনো একটা বস্তুকে ছুটছে, সবসময় ছুটবে এরকম কোনো মানে নেই, অনেক রকম জিনিস হতে পারে। তো এখান থেকে এইভাবে মুভ করছে কার্ভ বরাবর, এইটা তার পাথ। তো এইখানে ধরো সময়, কোনো একটা সময় বা টি সময় ধরো তার পজিশনটা পি, তাহলে পিতে যখনই আছে তখন পি এর বলছে এইদিকে দুটো কম্পোনেন্ট কাজ করবে, এই পি এর দুটো কম্পোনেন্ট কাজ করবে। বলো, একটা এইদিকে এক্স অ্যাক্সিসের প্যারালাল, আরেকটা এইদিকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ওয়াই এই অক্ষ। কম্পোনেন্ট গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট 2Dর ক্ষেত্রে। তো যাই হোক, তো ধরো এই যে কম্পোনেন্ট গুলো আছে, এবার এই পার্টিকেলটা ধরো পি থেকে কিউতে যাচ্ছে, এটা ধরো কিউ, পি থেকে কিউতে যাচ্ছে সাপোজ। তো পিতে ওরকম দুটো কম্পোনেন্ট, কিউতে এরকম দুটো কম্পোনেন্ট থাকবে। তো এইবার আমি যদি 2Dর ক্ষেত্রে ধরি, এটা ধরো অরিজিন, আমরা ডিসপ্লেসমেন্টটা অরিজিন থেকে ধরছি, তাহলে অরিজিন থেকে যদি ডিসপ্লেসমেন্ট ধরি, তাহলে আমরা ধরছি ওপিটা কত? ওপিটাকে কত ধরছি বলো? আর এস। এখানে আমরা পোলারে নিচ্ছি না, কার্টেশিয়ানে নিচ্ছি, হ্যাঁ। আর আর হচ্ছে পোলারে ধরবো। আর ও কিউটাকে কত ধরছি? ধরে নিচ্ছি এস প্লাস ডেল্টা এস। এই ডেল্টা যখন ইউজ করবো না, মনে রাখবে খুব সামান্য পরিবর্তন, দেখে মনে হতে পারে স্যার ছবিতে অনেকটা গেল, কিন্তু মনে রাখবে খুব সামান্য পরিবর্তন। তার মানে এই যে ডিস্টেন্সটা,
এটা কতটা? পি থেকে কিউ, এটাই হচ্ছে ডেল্টা এস। ডেল্টা একদম ডেল্টা এস, খুব সামান্য পরিবর্তন। তাহলে ও থেকে যখন পি তে গেল, এই যে কার্ভ বরাবর কিন্তু, হ্যাঁ, এই এস মানে কার্ভেচারের সঙ্গে সম্পর্কিত। এখান থেকে যখন আস্তে আস্তে এইদিকে গেল, আমরা ডিস্টেন্সটা ও থেকে মেজার করছি, তার সরণটা ডিসপ্লেসমেন্টটা ও থেকে মেজার করছি। তাহলে ও থেকে পি এর ডিসপ্লেসমেন্ট হলো এস, আর ও থেকে কিউ এর হলো এস প্লাস ডেল্টা এস। তাহলে এইটুকুটা হয়ে গেল ডেল্টা এস। এবার পি তে এরকম ভাবে দুটো কম্পোনেন্ট থাকবে, কিউতেও দুটো কম্পোনেন্ট থাকবে। যাই হোক, তো আমরা পি পজিশন নিয়ে কাজ করছি। তো এক ধরনের ভেলোসিটি থাকে যাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ, সেই অ্যাভারেজ ভেলোসিটিটা বলছে ডেল এস ডেল টি। বুঝতে পারলে? মানে এই যে ডেল এস, আচ্ছা আরেকটা কথা বলে দিই, পি তে যেতে তার টাইম লাগে টি। এই যে এখান থেকে ধরো টাইম শুরু করলো জার্নি, বস্তুটা এখান থেকে এখানে আসতে তার সময় লাগলো পি, আর কিউতে যেতে তার সময় লাগে বলো টি প্লাস ডেল্টা ডেল্টা টি। টি। তাহলে এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগবে পি থেকে কিউতে? ডেল্টা টি। ডেল্টা টি। তবে আমরা কোনো জিনিস যখন ডিস্টেন্স বের করি না, তখন আমরা দেবে কার্ভ বরাবর ডিস্টেন্স কোন হয়। আমি যদি বলি যে এখান থেকে এটা ডিস্টেন্স, আমরা ডিস্টেন্স কি করে মাপি? কট বড়। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কিন্তু কোনোদিনই আমরা, হ্যাঁ, আমি ধরো বললাম যে আচ্ছা কোনো একটা বস্তু এখানে আছে, এবার তুমি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে নিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে এখানে আসলো, এবার বললাম যে প্রথমে কোথায় ছিল পরে কোথায় ছিল, কি করবে? আমি কি বরাবর মাপবো? ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন। হ্যাঁ, আচ্ছা, তাদের ফার্স্ট করলাম। পজিশন মানে লাস্ট পজিশন, কিন্তু তাদের পজিশনের মধ্যে কি স্ট্রেট লাইন সঠিক। হবে না আঁকা বাঁকা পথ করলাম। হবে? স্ট্রেট স্ট্রেট লাইন। লাইন। স্ট্রেট লাইন। ডিসপ্লেসমেন্ট মানে কিন্তু স্ট্রেট লাইন। তার ফলে অনেকে ভাবতে পারো যে স্যার এখানে তো কার্ভ বরাবর মোশন হচ্ছে, তাহলে আপনি যেরকম ডিরেক্ট স্ট্রেট লাইন দিলেন, ডিসপ্লেসমেন্ট স্ট্রেট লাইন, তুমি কার্ভ বরাবর হোক আঁকা বাঁকা যাই হোক, স্ট্রেট লাইন বরাবর এত কিছু। ওটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি স্যার হবে না? ওই এভারেজ ভেলোসিটি হবে কি না? ইনস্ট্যান্টেনিয়াস দাঁড়াও না, আমি ভেলোসিটি আমি ডেল বলে এস দিই, বাই আমি ডেল। বলছি বলতে দাও, আমাকে শেষ করতে দাও। স্যার ওই জন্যই ডেল্টা নিয়েছি, তাই না? আমি বলছি অ্যাভারেজ ভেলোসিটিটা হচ্ছে এখানে ডেল্টা এস ডেল্টা টি, যেটা অ্যাভারেজ ভেলোসিটি পি পয়েন্টে। এটা কিন্তু সব পি পয়েন্টে। কোথায়? পি পয়েন্টে। এইবার যদি বলি শুধু ভেলোসিটি, শুধু ভেলোসিটি, তখন কি হয়? তখন লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস ডেল্টা টি, এইটা হয়ে যায় ভেলোসিটি। অ্যাভারেজটা এইটা, আর এইটা হচ্ছে ভেলোসিটি। এবং পরবর্তীকালে যারা ডেরিভেটিভ সম্পর্কে আইডিয়া আছে তারা যেন লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস ডেল্টা টি কত হয় জানো? ডিএসডিটি। ইএস ডিএস ডিটি। এটা হয়ে যায় ডিএস ডিটি। এই যে ডেল্টা এস হচ্ছে তার পরিবর্তন কার সাপেক্ষে, সময়টা হচ্ছে ডেল্টা টি। দেখো পি থেকে কিউ, এখান থেকে পি তে যেতে সময় লাগছে তার টি, পি থেকে কিউতে যেতে লাগছে তার ডেল্টা টি। পি আর কিউ প্রায় কাছাকাছি পয়েন্ট, কাছাকাছি। এবার কি, যত কাছে নিবে তত ভালো। কি করে যত কাছে নেব? বলছে কিউটাকে আস্তে আস্তে পি এর দিকে টেন্স করাও, কিউ যত পি এর দিকে টেন্স করবে তত সময় কি হবে? টেন্স টু ছোট ছোট জিরোর কাছাকাছি হবে। জিরোর কাছাকাছি। তার কিউ যত পি এর দিকে আসবে, কিউ যত পি এর দিকে আসবে, তত এই যে এস প্লাস ডেল্টা এস আস্তে আস্তে এস এর সঙ্গে মুভ করে যাবে। বুঝতে পেরেছো এই জিনিসটাই হয়। আর এইটা যখন ডেল্টা এস আস্তে আস্তে যখন কমে যাবে, দেখুন, দেখো কিউ যত আস্তে, মানে ব্যাপারটা বুঝতে পারছো, কিউ ধরো আরো কাছে আসলো, তাহলে এইটা হয়ে গেল তার সরণ, আরো কমে যাবে। ধরো কিউ আরো কাছে আসলো, তাহলে এটা আরো কমে গেল, আস্তে আস্তে কমতে 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 এই জায়গায় চলে আসলো। তার মানে ডেল্টা এসটা থাকলো না। ডেল্টা এস যখনই জিরো, তার মানে টাইমও থাকলো না, ডেল্টা টিও জিরো হয়ে গেল। তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা ডিএস ডিটি হয়ে যায়। বোঝা গেছে? এইবার এইটা গেল হচ্ছে নর্মাল ভেলোসিটি পিতে। কিন্তু ভেলোসিটি আবার দু ধরনের হতে পারে, যেহেতু এখানে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি, একটা ওয়াই কম্পোনেন্ট। পি এর ভেলোসিটি কার্ভ বরাবর, এই কার্ভ বরাবর কিন্তু ডিএসডিটি, এই কার্ভ বরাবর। কিন্তু আমি যদি বলি যে এই কম্পোনেন্ট বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি কত হবে, তখন বলছে ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, তার একটা ফর্মুলা আছে। কেউ কি বলতে পারবে? এক্স অ্যাক্সিস বরাবর ডিএক্স ডিটি। ডি ডিএক্সডিটি। এক্স ডিটি, ডি এক্স ডিটি, বা পরবর্তীকালে সেটাকে এক্স ডট বলা হয়। এক্স ডট, এক্স ডট মানে একটা চিহ্ন, এক্স ডট মানে ডিএক্স ডিটি, এক্স এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে। বোঝা গেছে? তাহলে ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। সিমিলারলি ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং মানে বরাবর, ওই বরাবর, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর। আশা করি বুঝতে পারছো। ওটা যদি ডিএক্স ডিটি হয় তাহলে এটা কত হবে? ডিওয়াইডি। কারেক্ট, এটা হয়ে যাবে ডিওয়াই ডিটি। বা পরবর্তীকালে এটাকে আমরা লিখতে পারি ওয়াই ডট। সিমিলারলি যখনই ভেলোসিটি নেব, পাশাপাশি অ্যাক্সেলারেশনও একই রকম হবে। অ্যাক্সেলারেশন কে বলতে পারে? অ্যালং এক্স অ্যাক্সিস, তার ডি টু ফর্ম এক্স ডিটু এক্স ডিটি বাই টু। ডিটি। একদম এক্স ডবল ডট। ডি টু এক্স ডিটি টু, বা যারা ঠিক বলছো এক্স ডবল ডট দুবার।
আর একই রকম ভাবে অ্যাক্সেলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, d2y dt2, যেটাকে আমরা বলি ওয়াই ডবল ডট। বোঝা গেছে? এইবার যেটা রেজাল্টেন্ট ভেলোসিটি, মানে এই দুটো কম্পোনেন্টকে ভেক্টর আকারে যোগ করে সেটাকে রেজাল্টেন্ট বলি না, ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, সেরকমই এই দুটো ভেক্টর, একটা এক্স কম্পোনেন্টের বরাবর একটা ভেক্টর, একটা ওয়াই কম্পোনেন্ট বরাবর ভেক্টর, তার রেজাল্টেন্ট যে ভেক্টর বা রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা কত হয় জানো? রুট ওভার এই যে যেটাকে x ভি dot ধরছি square ডিএসডিটি, y এটাই dot তো square. ডিএসডিটি, এটাই তো মানে হুম। মেনটাই তো রেজাল্টেন্ট, মেন ভেলোসিটিটাই তো রেজাল্টেন্ট, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা ভি, বা যেটাকে আমরা ডিএসডিটি বলি, সেটা হয় বলো রুট ওভার, x dot square y dot square plus y dot ইয়েস square. একদম, ডিএক্স ডিটির স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটির স্কোয়ার, বা কেউ এইভাবে বলতে পারো যে রুট ওভার এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। তাহলে এই যে ডিএসডিটি, এই ডিএসডিটিটা কি করে বের করব? কার্ভিলিনিয়ারের ক্ষেত্রে যখন কার্ভ বরাবর হবে, তখন যখন স্ট্রেট লাইনে হবে তখন এই এক্স ওয়াই আর থাকে না, তখন একটাই ভেরিয়েবল। কার্ভ বরাবর মানে ওয়ান ডাইমেনশন, যখন টু ডাইমেনশনে থাকবে তখন এস এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স একটা ওয়াই, টু ডিতে। বোঝা যাচ্ছে জিওমেট্রি, না বুঝতে পারছো না? কেন আমি দুটো নিয়ে, অনেকে ভাবতো স্যার আপনি কেন এক্স আর ওয়াই নিয়ে ভাবছেন, কারণ আমার কিছু করার নেই, কারণ এখানে আমার টু ডির ক্ষেত্রে কটা ভেরিয়েবল ইউজ হয়? দুটো। দুটো, একটা এক্স একটা ওয়াই, তার মানে এখানে তিন ধরনের কেস সবসময় থাকবে। একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট বরাবর কি হচ্ছে, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট বরাবর কি হচ্ছে, আর একটা হচ্ছে রেজাল্টেন্ট, দুটোকে মিক্সড করে, দুটোর মিক্সড মিলিত যেটা রেজাল্টেন্ট সেটা কি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিনটে জিনিসকে আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। পরীক্ষাতে যদি কোশ্চিন আসে কার্ভিলিনিয়ার মোশন থেকে, তাহলে দেখবে কি বলছে, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস তখন আলাদা ফর্মুলা, ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস তখন আলাদা ফর্মুলা, না শুধু বলছে এমনি নর্মাল ভেলোসিটি মানে রেজাল্টেন্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটি মানে কার্ভ বরাবর ভেলোসিটি, তখন আবার তাদের কম্বিনেশন করে ফর্মুলা। একই রকম ভাবে রেজাল্টেন্ট ভেলোসিটির পাশাপাশি রেজাল্টেন্ট কি হতে পারে? অ্যাক্সিলারেশন। Acceleration. অ্যাক্সেলারেশনটাও হতে পারে। অ্যাক্সিলারেশন। সেই রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেটা, সেটা বলছে আবার একই ফর্মুলা, বলো, সেটাকে আমরা এফ x দিয়ে double বলতে dot পারি। square plus y double dot square. সেটা হচ্ছে এফ, সেটা হচ্ছে রুট ওভার এক্স ডবল ডট স্কোয়ার প্লাস ওয়াই ডবল ডট স্কোয়ার। বোঝা গেছে? আর এই যে পাথ, এই পাথ যদি বের করতে দেয়, সেই পাথ বলছে একটা রিলেশন, কাদের মধ্যে একটা রিলেশন? এক্স হচ্ছে টি এর ফাংশন, এখানে কিন্তু দুটো জিনিস থাকবে, একটা এক্স টি এর ফাংশন, একটা ওয়াই টি এর ফাংশন। যদি বলো কেন, টু ডি তো, তাহলে এক্স একটা ভেরিয়েবল ওয়াই একটা ভেরিয়েবল, এক্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, এক্স টি এর ফাংশন, ওয়াই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, ওয়াই টি এর ফাংশন। কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক, ধরো পাতটা ধরো প্যারাবোলা, তাহলে একটা প্যারাবোলার ইকুয়েশন কত এটা, তাহলে তার মধ্যে তো টি থাকে না, তার মানে এক্স আর ওয়াই থেকে টি কে এলিমিনেট করতে হবে। তাহলে পাথ ইজ এ রিলেশন বিটুইন কাদের X and মধ্যে? y. এক্স আর ওয়াই। অঙ্ক করাবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। বা সোজা কথা হচ্ছে কি করে, পদ্ধতি কি, এলিমিনেট ই, এটা এলিমিনেট করতে হবে। যদি এলিমিনেট করতে পারো তাহলে পাথ পেয়ে যাবে। অনেক সময় পরীক্ষাতে আমাদের পাথ বের করতে দেয়, যেটার পাথ কি হচ্ছে না হচ্ছে এটা। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে কি শিখলাম? স্যার একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ছিল না, ওটা স্যার কি? ওগুলো আসছি, পরে আসছি, পরে আসছি, ওগুলো পরে আসছি, ইনস্টান্টিনিয়াস পরে আসছি, ঠিক আছে? এখন বেসিক ঠিক আছে। জিনিস আসছি। তাহলে রেক্টিলিনিয়ার মোশন, সেটা দু ধরনের ব্যাখ্যা করলাম, কার্ভিলিনিয়ার মোশন সেটাকেও মোটামুটি ব্যাখ্যা করলাম, তারও আরো কিছু ভাগ আছে। চারটার যখন টু ডি মোশনটা শুরু করব তখন এর ভাগগুলো প্রজেক্টাইল হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবার চলে আসি রোটেশন, ট্রান্সলেশন। তাহলে মোটামুটি বোঝা গেল ট্রান্সলেশন কি কি প্রকারের হতে পারে বা কি ধরনের হতে পারে। তাহলে ট্রান্সলেশন দুটো টাইপের হতে পারে, স্ট্রেট লাইনে হতে পারে, কার্ভেও হতে পারে, ওয়ান ডিও হতে পারে, টু ডি হতে পারে। স্ট্রেট লাইনে যেটা হয় সেটা দু রকম, যখন ইউনিফর্ম মোশন মানে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম, যখন অ্যাক্সেলারেশনটা মুভ করছে মানে কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট নয় তখন। কার্ভিলিনিয়ার মোশন কার্ভ বরাবর, সেটা বিভিন্ন ধরনের মোশন হতে পারে, আমি দু একটা উদাহরণ দিলাম। এইবার নেক্সট হচ্ছে রোটেশন, এটাও কিন্তু টু ডি মোশন রোটেশনটা। তাহলে রোটেশনাল মোশন, আচ্ছা এটা গেল 2 নম্বর। 3 নম্বর এবার রোটেশনাল মোশন। কি? মাইক বন্ধ করতে হবে, কারো একটা মাইক অন আছে, স্যার লাস্টে মাইক বন্ধ করতে হবে। হ্যাঁ কিছু বলছিলে, একটা কি বলছিলে যেন? কি স্যার আগের বলছিলে? পেজ আগের পেজটা, ওকে।
ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। রোটেশনাল মোশন, এই মোশনটাকে একটু ব্যাখ্যা করি, একটু বেসিক জিনিসটা জেনে নিই যে রোটেশনটা কিরকম হয়। 1 নম্বর, এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে হেয়ার দ্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। কি বললাম এখানে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অফ ডিফারেন্ট পার্টিকেল, বিভিন্ন পার্টিকেলের, অফ এ বডি, যে কোনো একটা বডির বিভিন্ন পার্টিকেলের অ্যাক্সেলারেশন, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট আর ডিফারেন্ট, আলাদা আলাদা হয়। বলে যে স্যার সম্ভব? একদম সম্ভব। রোটেশনের ক্ষেত্রে একটাই বডি, একটাই বস্তু, কিন্তু বস্তুর বিভিন্ন পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটির অ্যাক্সেলারেশন ডিফারেন্ট, আলাদা আলাদা। কেউ বেশি ঘুরেছে, কেউ কম ঘুরেছে। আচ্ছা, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট মানে যখনই ঘুরবে সেই ডিসপ্লেসমেন্টটাকে বলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বলছি আমি, সব আসছে। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। 2 নম্বর, দ্য পাথ ইন হুইচ দ্য পার্টিকেল মুভস, যেই পাথ বরাবর পার্টিকেল মুভ করবে, আর নট আইডেন্টিক্যাল, একই না। দারুণ জিনিস, আমি ছবি আঁকছি, বুঝতে পারবে। আইডেন্টিক্যাল না, একই পাথ না, আলাদা আলাদা পাথ। বলছে আলাদা আলাদা পার্টিকেল, একটারই বডি, সেই বডিটা যখন ঘুরছে তার বিভিন্ন পার্টিকেলের পাথগুলো আলাদা হতে পারে। রোটেশন করছে, ঘুরছে, কিন্তু তার পাথগুলো বলছে আইডেন্টিক্যাল হবে না, আলাদা হবে। স্ট্রেট লাইনের ক্ষেত্রে বা মোশন ইন স্ট্রেট লাইনের ক্ষেত্রে বা কার্ভিলিনিয়ারের ক্ষেত্রে একটা বডি যদি মুভ করে তাহলে তার প্রত্যেকটা পার্টিকেল একইভাবেই মুভ করবে, কিন্তু এইখানে না। বলছে এখানে এক একজনের পাত এক এক রকম হতে পারে। দেখছি কিরকম হচ্ছে। আর দ্য পাথ অফ দ্য বডি, বডির পাথটা, ঠিক আছে, বডিটা যে মুভ করছে সেটা হচ্ছে ইন সার্কুলার পাথ, ইজ সার্কুলার পথ, সার্কুলার পাথ। রোটেশনের ক্ষেত্রে পাথটা সবসময় সার্কুলার হয়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো এরকম একটা লাঠি বা কিছু একটা আছে, একটা বস্তু বা এরকম একটা লাঠি আছে, ঠিক আছে? এরকম একটা কিছু আছে। ওকে, এইবার এই লাঠিটাকে তুমি ঘোরাচ্ছ, বারবার করে কিন্তু বলছি ঘোরাচ্ছ, মানে বুঝতে পারছো, একটা অ্যাঙ্গেল দিয়ে তুমি এই জিনিসটাকে ঘোরাচ্ছ, রোটেশন। খুব বেশি অসুবিধা হবে না, জিওমেট্রি যদি ঠিকঠাক ভাবে পড়ে থাকো তাহলে দেখবে রোটেশনের ক্ষেত্রে খুব সমস্যা হবে না। বোঝা গেছে? রোটেশন মানে এই জিনিসটাকে তুমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এই জিনিসটাকে এখান থেকে এখানে। এবার তুমি আরো ঘোরাতে পারো, এইভাবে ঘোরাতে পারো। ঘোরাচ্ছ মানে এবার কিন্তু ডিসপ্লেসমেন্টটা অন্য ধরনের। আগের বার কি হচ্ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায়। সে কার বরাবর যেতে পারে? সে এই বরাবর যেতে পারে, এই কার বরাবর, বা সে স্ট্রেট লাইন বরাবর যেতে পারে। আর এইবার কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, বরঞ্চ এক জায়গায় ফিক্স থেকে, একটা জায়গা তার ফিক্স থেকে, একটা পজিশন তার ফিক্স থেকে সে এইভাবে ঘুরছে আরেকটা পজিশন। তাহলে দেখো, আমি একটা কথা বলবো, কেন আমি বললাম যে এই ক্ষেত্রে একটা বডি যখন রোটেশন করে বা মুভ করে এই রোটেশনাল মোশনে, তখন তার বিভিন্ন পার্টিকেলের, বলছে বিভিন্নভাবে তার পজিশনগুলো বিভিন্ন হয়। যেমন এই পোর্শনটা পার্টিকেলের, বডির বডির এই পার্টিকেলটা যেটা ফিক্সড আছে, সেটা কি কোনো পরিবর্তন হচ্ছে? সেটার কোনো পজিশনাল পরিবর্তন হচ্ছে? ডিসপ্লেসমেন্ট না। কোনো হচ্ছে? হচ্ছে না। সত্যি হচ্ছে না, না স্যার। একদমই হচ্ছে না। এবার দেখো, ধরো এইটা হচ্ছে, আমি বললাম এ, এটা এ পয়েন্ট বা এ পার্টিকেল। এবার এটা এখানে আসলো, এইভাবে, যদিও ছবিটা ঠিকঠাক হলো না, বেঁকে গেল। এই পজিশনটা বললাম এ ড্যাস্ট। ঘোরার পর এ ড্যাস্ট পজিশনে আসলো। এটা বি, একটা পার্টিকেল বি, ওই লাঠিটার উপরই, ওই বস্তুটার উপরই। সেটা ঘোরার পর ওরও তো রোটেশন হলো, বি ড্যাশ পজিশনে আসলো।
আচ্ছা, আরেকটা ধরো সি, এটা ঘোরার পর সি ড্যাশ পজিশনে আসলো। সিরিয়াস। একই বস্তু বা একই বডিরই কিন্তু তিনটে পার্টিকেল এ বি সি। তাহলে এস এ ভালো করে বুঝতে হবে, এস এ মানে হচ্ছে এইটা, এই যে এইটা কিন্তু তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা লাইন বরাবর হয় না, এখানে অ্যাঙ্গেল বরাবর। অ্যাঙ্গুলার এই যে লাল কালি যে আছে এইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার। তাহলে এস এটা কার ডিসপ্লেসমেন্ট? কার? স্যার কোন এ পার্টিকেলের? এ এ। এ পার্টিকেল। আচ্ছা, এস বি, এস বি বুঝতে পেরেছো? এই যে এটা এস বি, এটা কার ডিসপ্লেসমেন্ট? বি। তাহলে দুজনের ডিসপ্লেসমেন্ট কি একই? হুম। এ বেশি গেছে, এ কম গেছে না? দুটো কি একই ডিসপ্লেসমেন্ট হয়েছে? এটা দেখো তো কতটা, এই না, কার্ভ কম বেশি। বরাবর অনেকটা কম, আর এর অনেকটা বেশি। আর সি, এর যদি আমি ডিসপ্লেসমেন্ট বোঝাতে চাই, এস সি, তাহলে বলো কার ডিসপ্লেসমেন্ট বড় হলো, কারটা ছোট কারটা কম এই ছবি অনুসারে? এস এর সব থেকে বেশি, এস সি সব থেকে কম। ক্লিয়ার? অ্যাঙ্গেলটা সবারই সমান তো। হ্যাঁ, অ্যাঙ্গেল একই তো, অ্যাঙ্গেল সমান হবে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা মানে এখান থেকে এখানে যেতে যাওয়াটা, অ্যাঙ্গেলটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু যে ডিসপ্লেসমেন্টের কথা বলছি মানে এই যে কার্ভটা, স্যার এটা এর বেশি। এর সবসময় বেশি বেশি পথ অতিক্রম করলো না এ। এ পুরাতন পজিশন থেকে এ ড্যাশে যেতে গেলে, তার নিউ পজিশনে যেতে গেলে বেশি পথ অতিক্রম করলো। বি কম পথ অতিক্রম করলো, সি আরো কম পথ। আর যদি এইটাকে আমরা ডি ধরি তাহলে ডি এর কি হবে? ও ফিক্সড, জিরো। ফিক্সড, জিরো। কিছুই না। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ আমরা কয়েকটা জিনিস বলে দিই, এগুলো সব আবার আসবো, সব আবার আসবো। আমি ছোট্ট করে আগে সব খালি আমরা সিলেবাসটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি বা ছোটখাটো মোশনগুলো। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে যেরকম ভাবে আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার মানে হচ্ছে লাইন বরাবর বা কার্ভি লিনিয়ার যাই হোক, এই ডিসপ্লেসমেন্টগুলোকে যেরকম এস দিয়ে ব্যাখ্যা করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা অ্যাঙ্গেল দিয়ে, থিটা দিয়ে, কি দিয়ে ব্যাখ্যা করি? থিটা দিয়ে ব্যাখ্যা করি। আচ্ছা, এইটা কিন্তু এই যদিও যাই হোক আমি একটু বলতে ভুল করে দিয়েছি, সরি। এইগুলো কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না, এই ডিসপ্লেসমেন্ট কিন্তু অ্যাঙ্গুলার না। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু ওদের একই হবে, কথা বুঝতে পেরেছো? ওদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু, ওদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু একই হবে, প্রত্যেকেরই কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সম। কিন্তু যদি আমি বলি যে এই ধরনের যে কার্ভ বরাবর যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কি হবে? একই হবে? না হবে স্যার। না। হ্যাঁ, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট একই হবে না। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু ওদের একই, থিটা। রোটেশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ওদের সেম, কিন্তু যদি বলি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সেটা আমরা এস দিয়ে বোঝাবো, লিনিয়ার গুলো এস দিয়ে। তাহলে এগুলো অ্যাঙ্গুলার না, আমি ভুল করে তখন অ্যাঙ্গুলার বলে দিয়েছি, যাই হোক এগুলো সব লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আরে লিনিয়ার মানে কোনটা হয়? স্ট্রেট লাইন বরাবর ডিসপ্লেসমেন্ট। এই যে আমি যতই কার বাকি, আলটিমেটলি জিনিসটা কি বলো, একই হচ্ছে। না স্যার, এস এটা বড় হবে। তাহলে এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এস এটা এটা এস এ? লিনিয়ার মানে এই ডিসপ্লেসমেন্ট আমি ঘোরাল, মানে এটা বোঝানোর জন্য আমি এই পথে দেখালাম যে এই পথে ঘুরছে, কিন্তু আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট আমি কি করে বলেছি যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি করে ব্যাখ্যা করতে হয়? স্ট্রেট লাইন বরাবর। একদম। তাহলে এই লাল কালিটা কিন্তু তার ডিসপ্লেসমেন্ট না, আমি যতই বলি যে লাল কালি বরাবর ঘুরছে, এই লাল কালি বরাবরই ঘুরছে, কিন্তু যখনই ডিসপ্লেসমেন্ট আমরা মাপবো লিনিয়ার, তখন এই লাইন আর এই যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে অ্যাঙ্গুলার, মানে এই যে অ্যাঙ্গুলার, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে। অ্যাঙ্গেলটা কি দেবে সবসময়? ফিক্সড। অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, কারণ একই অ্যাঙ্গেলে তো ঘুরেছে। এরকম হয়েছে যে এ অন্য অ্যাঙ্গেলে ঘুরেছে, বি অন্য অ্যাঙ্গেলে ঘুরেছে, সি অন্য অ্যাঙ্গেলে ঘুরেছে, না সবাই একই অ্যাঙ্গেলে ঘুরেছে। তার ফলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে বলি, আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে বলি? এস দিয়ে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেরকম হয় সেরকম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট টাইমের সঙ্গে সঙ্গে তার যে পরিবর্তন সেটাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেটা কি হয়? ডি থিটা বাই ডিটি। ডিটি বা থিটা ডট। পরবর্তীকালে থিটা ডটকে একটা ভালো নোটেশন দিয়ে লেখা হয় কি? ওমেগা। ওমেগা। খুব পপুলার, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা বলি। যদি বলো কেন, ও একটা নোটেশন, এটা একটা নোটেশন ওমেগা, থিটা ডটকে ওমেগা বলি, তাহলে থিটা ডট হচ্ছে ওমেগা। সিমিলারলি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সবই কিন্তু সময়ের সাপেক্ষে, কিন্তু এটা অ্যাঙ্গেলের। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলো কি হবে? থিটা জি টু থিটা ডবল ডবল ডট। ডবল ডট বা থিটা ওমেগা ডট। বাই বা ডিটি। ওমেগা ডট। পরবর্তীকালে এই ওমেগা ডটকে অনেক বইতে আলফা বলে, আলফা।
যদিও বইতে বলে অ্যাঙ্গুলার দিবে যেটা অ্যাক্সেলারেশন। একদম। সিমিলারলি লিনিয়ার যেরকম ভেলোসিটি, এগুলো তো আমরা পড়েছি, এগুলো নিয়ে আমাদের আর ব্যাখ্যা করার কিছু নেই। লিনিয়ার ভেলোসিটি কত? ডিএস ডিটি। ডিটি, এটা আমরা আগেই দেখেছি, এটা ওয়ান ডির ক্ষেত্রে বা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা জেনেছি। শুধু অ্যাঙ্গুলারটা এই ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার হয়, রোটেশনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার জিনিসটা হয়। আচ্ছা, লিনিয়ার অ্যাক্সেলারেশন D2s DT2। D2s DT2। তাহলে যখনই রোটেশন হবে তখন কিন্তু অনেকগুলো জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে যে রোটেশনের ক্ষেত্রে কোন ডিসপ্লেসমেন্ট বলছে, লিনিয়ার না অ্যাঙ্গুলার। যদি লিনিয়ার বলে তাহলে সেগুলোকে থিটা দিয়ে, যদি লিনিয়ার ভেলোসিটি বলে তাহলে থিটা ডট, যদি লিনিয়ার অ্যাক্সেলারেশন বলে থিটা ডবল ডট। আর যদি ডিসপ্লেসমেন্ট, যেমন লিনিয়ার মানে কিন্তু এই লাল কালি বরাবর, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু সবারই একই। তার ফলে কিন্তু এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম হচ্ছে, কিন্তু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কিন্তু প্রত্যেকের আলাদা। বুঝতে আচ্ছা পেরেছো? স্যার, একটা কোশ্চিন করব। বলো। হ্যাঁ, যেটা একদম সেন্টারে মানে মেন পয়েন্টটা আছে, হুম। তো ওইখানে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বেরাচ্ছে কি করে? কোনটার ক্ষেত্রে গো, এইটা? একদম, হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টে তো অ্যাঙ্গুলার এই পয়েন্টে বের করা যায় ডিসপ্লেসমেন্ট। না, এই পয়েন্টে বের করা, এটা পোল, হ্যাঁ তো পোলে বের করা যায় না, পোল বাদ দিয়ে বের হ্যাঁ, করতে হয় ওটা। মানে। নর্মালি যে আচ্ছা কোনো, মানে এটাকে অনেক সময় মানে পোল আকারে অ্যাঙ্গুলার বলি। ডিসপ্লেসমেন্ট জিরো তো? পোলের ক্ষেত্রে অ্যাঙ্গেল বের করে না, মানে পোলের ডেফিনেশনটাই হচ্ছে, বা কমপ্লেক্সের ক্ষেত্রে দেখবে যেটা হ্যাঁ। অরিজিন, হুম, এটাকে আমরা পরবর্তীকালে এটাকে আমরা ফিক্সড পয়েন্ট ধরি, এটা ফিক্সড পয়েন্ট বা অরিজিন বলি আমরা। ফিক্সড পয়েন্টটাকে আর তুমি বলুন। অরিজিন হিসেবে ধরো। এই ফিক্সড পয়েন্টের কোনোদিনই তুমি অ্যাঙ্গেল বের করতে পারবে না, অ্যাঙ্গেলটা ডিফাইনই করা যায় না তার। বুঝতে পারছো? সেই জন্য এই ব্যাখ্যাটা তুমি পাবে না, এটা ডিফাইনই করা যায় না, এই অ্যাঙ্গেল, এই পয়েন্টের অ্যাঙ্গেল ডিফাইন করতে পারবে না, পারবেই না তুমি। হ্যাঁ, এর তুমি মানে পজিশন ডিফাইন করতে পারবে যে এর এর হ্যাঁ, আরটা ডিসপ্লেসমেন্ট জিরো জিরো, হয়। হ্যাঁ আর জিরো হতে পারে, কিন্তু তার অ্যাঙ্গেল আমি ডিফাইন করতে পারি না। ঠিক আছে, সেই জন্য ওইটাও তুমি ওইভাবে হ্যাঁ। ব্যাখ্যা করতে পারবে না। অন্য ও যে ছাড়া অন্য জায়গায় তুমি অ্যাঙ্গেল বের করতে পারবে। হ্যালো স্যার। রোটেশনাল মোশনে, হ্যাঁ বলো। স্যার, স্যার বলছি, ওই লাট্টুর গতি কি রোটেশনাল মোশনের একটা উদাহরণ হতে পারে? লাট্টু রোটেশন প্লাস ট্রান্সলেশনও তো হয়। হবে স্যার? হুম, লাট্টু নিজে ঘুরছে প্লাস ট্রান্সলেশনও হয়, কারণ লাট্টু নিজের পথে অনেক সময় ধরো ঘুরে ঘুরে পজিশন চেঞ্জ করে না, হতে আচ্ছা, পারে। ফর ঠিক রোটেশনাল আছে। মোশন, দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, রোটেশনাল মোশনের ক্ষেত্রে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কি বললাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যেগুলো থিটা দিয়ে, অফ ডিফারেন্ট পার্টিকলস অফ এ বডি। বলো এবার কি হয় এটা? সেম হবে স্যার। এটা সেম হয়, এটা সেম হয়, কিন্তু লিনিয়ার গুলো ডিফারেন্ট। ডিফারেন্ট। যদিও ডিফারেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট মানে সব লিনিয়ারই বোঝাচ্ছে, কিন্তু যদি কিছু না বলে দেয় তাহলে ভাববে ওটা লিনিয়ার। কথা বুঝতে পেরেছো? যদি কিছু না বলে দেয়, যদি কিছু না বলে তাহলে ওটা লিনিয়ার, কিছু না বললে ওটাকে অ্যাঙ্গুলার ভাববেন, ওটা লিনিয়ার। অ্যাঙ্গুলারের সঙ্গে সবসময় বলে দিবে যে এটা অ্যাঙ্গুলার, এটা বলে দিবে। ক্লিয়ার? বোঝা গেছে স্যার, বিষয়টা? হ্যাঁ বলো। স্যার, ওই দু নম্বরটা ওই কি মানে ওই যে আর নট আইডেন্টিক্যাল যে লিখেছেন হুম। ওটা? ও, ওই পাতটা আইডেন্টিক্যাল না, এই যে পাতটা যেটা, মানে এ কোন পাত বরাবর ঘুরছে ধরো, এই পাত, এই যে এক একজনের এক একটা পাত, মানে এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা তো এই পাত বরাবর ঘুরছে, হুম হুম হুম। এই পয়েন্টে এই পাত বরাবর, তাহলে এই পাতগুলো হ্যাঁ। কি একই? আলাদা? না না এক একটা না। পয়েন্টের পাত আর একই আলাদা। ধরো একটা বস্তু আছে, সে যখন ঘুরবে তার তার একটা পার্টিকেলের, প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা পজিশনে আছে, তার আলাদা আলাদা হ্যাঁ পাত হ্যাঁ হ্যাঁ, অনুসারে না ঘুরবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তাহলে স্যার রিয়ালিটিতে তো কোথাও ট্রান্সলেশন হতেই পারে না। রিয়ালিটিতে ট্রান্সলেশন হওয়াটা একটু চাপেরই। হুম। হ্যাঁ ওটা। মানে হ্যাঁ, এটা তো পসিবলই না মানে হওয়া। এমনি আমাদের পৃথিবীতে তো হয়ই না, বাধা টাধা মানে থাকে এমনি, আমরা অঙ্কতে করি, কিন্তু মানে যেখানে গ্র্যাভিটি আছে বা যেখানে রোদ আছে, ফ্রিকশন আছে, রোদ মানে হচ্ছে বাধা, সেই সমস্ত জায়গাতে এটা চাপি। হুম, বোঝা স্যার গেছে? ওই 1 নাম্বার পয়েন্টটাতে কিছু একটা স্যার মিসিং, ওই ডিফারেন্ট কোনটা গো? পার্টিকেল হতো কি সেন্টেন্সে? ডিফারেন্ট অফ এ বডি, এক নম্বরে, হেয়ার দ্য ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি এন্ড হ্যাঁ স্যার। অ্যাক্সেলারেশন অফ ডিফারেন্ট, হ্যাঁ হ্যাঁ, পার্টিকেল, সরি ঠিক বলেছি, পার্টিকেল অফ এ বডি। ইয়েস ইয়েস, আমি বলেওছিলাম আমাদের ডিফারেন্ট পার্টিকেল অফ এ বডি, থ্যাংক ইউ। একদমই ঠিক আছে, ডিফারেন্ট পার্টিকেল অফ এ বডি আর ডিফারেন্ট, আলাদা আলাদা, তবে এই অ্যাক্সেলারেশন, ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট এগুলো কিন্তু সব লিনিয়ার। ওকে।
ক্লিয়ার? আচ্ছা নেক্সট, তাহলে এবার কি হলো? রোটেশনালটা মোটামুটি একটু আলোচনা করলাম, এবার যেটা হচ্ছে দুটো মিলিয়ে মিশিয়ে রিজিড বডি মোশন। রিজিড বডি মোশন, আচ্ছা তার আগে একটা কাজ করি। আগের পেয়েছে না, আগের পেয়েছে, তার আগে একটা কাজ করি। ধরো একটা বস্তু ঘুরছে, হ্যাঁ, এটা ধরো তার ও, ঠিক আছে, পি পজিশনে আসলো ঘুরে, এইটা ধরো এটা তার ইনিশিয়াল পজিশন ছিল, এটা ঘুরে সে পি পজিশনে আসলো, বা এই পার্টিকেলটা ধরো এখানে একটা পার্টিকেল ছিল সেখান থেকে পি পজিশনে আসলো, আবার কিছুটা ঘুরে সে কিউ পজিশনে গেল। এই কিছুটা কিন্তু খুব সামান্য, এটা কিন্তু বেশি না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, ধরলাম যে এইটা হচ্ছে থিটা, বুঝতে পেরেছো? মানে ইনিশিয়াল পজিশন থেকে থিটা অ্যাঙ্গেলে ঘুরে থিটা অ্যাঙ্গেলে সে ডিসপ্লেসমেন্ট করে সে পি পজিশনে আসলো, আর তারপর এইটা হচ্ছে থিটা প্লাস, বলো, টেল থিটা। ডেল থিটা বা ডেল্টা থিটা, মানে আরেকটু ডেল্টা থিটা মানে কিন্তু সামান্য। আচ্ছা, তাহলে ইনিশিয়াল পজিশন ছিল এইটা, এটাকে ও ধরছি, তাহলে ইনিশিয়াল পজিশন থেকে এর সময় লেগেছে টি, কত টাইম লেগেছে যেতে? টি। আর পি থেকে কিউতে যেতে আবার সময় লেগেছে ডেল্টা টি, তার মানে এই পজিশন থেকে টোটাল যেতে লেগেছে টি প্লাস ডেল্টা টি। তাহলে ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা, এখান থেকে ঘুরছে, এই যে রোটেশন হচ্ছে, বুঝতে পেরেছো, ঘুরছে। তাহলে এখান থেকে তার পিতে যেতে তার টাইম লেগেছে টি, পিতে যেতে গেলে সে অ্যাঙ্গেলটা কত, থিটা অ্যাঙ্গেল, আর পি থেকে আবার কিউতে যেতে লেগেছে ডেল্টা টি বা ডেল্টা থিটা, তার মানে টোটাল এখান থেকে তাহলে কিউতে যেতে লেগেছে থিটা প্লাস ডেল্টা থিটা এরকম অ্যাঙ্গেল, আর সময় লেগেছে তার টি প্লাস ডেল্টা টি। তাহলে আমি যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করি, কার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? পি এর, সেটা হচ্ছে থিটা, এই যে ডিসপ্লেসমেন্ট থিটা। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ কিউ যদি আলোচনা করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে এ ভাষা আমি হাজার রকম ইউজ করতে পারি, কিন্তু আলটিমেটলি এর মিনিং হচ্ছে কি, যে এই অ্যাঙ্গেলটা স্যার কত ওই হচ্ছে, ইনিশিয়াল থেকে থিটা অ্যাঙ্গেলটা কত প্লাস হচ্ছে। থিটা প্লাস ডেল্টা থিটা। একদম, হ্যাঁ, থিটা প্লাস থিটা ডেল্টা প্লাস থিটা, ডেল থিটা। থিটা প্লাস ডেল্টা থিটা বা ডেল থিটা যাই বলো, ডেল্টা থিটাই অনেকে বলে। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম পি টু কিউ, পি থেকে কিউতে, এই ইনিশিয়াল পজিশন থেকে না, এটা ধরো এক্স ধরছি, এখান থেকে না, পি থেকে কিউতে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডেল্টা থিটা ডেল্টা। স্যার। ইয়েস। ছোট ছোট জিনিস কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু অনেকে মিনিং জানে না, এই জিনিসগুলো পড়ে না, খালি অঙ্ক করতে লেগে যায়, তাহলে হবে না। তুমি যতই স্যারের কাছে পড়ো, যাই করো, হাজারটা অঙ্ক করলেও তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে ডেল্টা থিটা, এই যে পি থেকে কিউতে ডেল্টা থিটা, এটা হচ্ছে পি থেকে কিউতে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, সময়ের পরিবর্তন, চেঞ্জ অফ টাইম, বলো, পি থেকে টেল কিউতে টি হবে। ডেল টি এলটি। পরিবর্তন তার, এখান থেকে এখানে টি সময় লাগে, তারপর তার ডেল টি এক্সট্রা লাগে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই যে একটু আগে বলেছিলাম, যার ফর্মুলা টর্মুলা সব লিখে দিয়েছিলাম, কেন লিখে দিয়েছিলাম তার কারণ তো দিতে হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা পরবর্তীকালে বলেছিলাম ওমেগা, সেটা হচ্ছে লিমিট টি টেন্স টু ডেল্টা ডেল্টা জিরো, টি টেন্স টু জিরো ডেল্টা টেন্স টু জিরো, আর ওই ডেল বাই অ্যাঙ্গুলার থিটা বাই ডেল টি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সময়ের পরিবর্তন মানে ডিসপ্লেসমেন্টের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। বলো এটা কত হয়, ডেল ডি ডি থিটা, ডি 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 থিটা বাই থিটা ডিটি, বাই ডি থিটা ডিটি। ডি থিটা বা ডি থিটা থিটা, ডট, থিটা যেটাকে ডট। থিটা ডট বলে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন একই রকম ভাবেই, থিটা ডবল ডট। থিটা ডট স্কোয়ার থিটা যেটাকে ডিটি আমরা স্কোয়ার। আলফা বলি পরবর্তীকালে, সেটা হচ্ছে লিমিট। আবার কিন্তু সময়ের সাপেক্ষে ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হয়ে যাবে ডেল্টা ওমেগা, হুম। আর ডেল্টা টি তার মানে ডি ওমেগা ডিটি, এটা হয়ে যায়, বা পরবর্তীকালে থিটা ডবল ডটও বলা হয়, ঠিক আছে, ওমেগা ডট। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়টা, মানে এইভাবে বিষয়টা এসছে, এই যে ফর্মুলাগুলো যেগুলো এসছে তার ব্যাখ্যা হচ্ছে, ছবি অনুসারে ব্যাখ্যা হচ্ছে এটা। 4 নম্বর রিজিড বডি মোশন, যেখানে দুটোই হবে, তাহলে দুটো জিনিসই আলোচনা করে দিলাম।
স্যার এই জায়গাটা ট্রান্সলেশনে আরেকবার বলবেন, ওই কোনটা গো? ওমেগা স্যার ইকুয়াল টু স্যার যে লিমিট। ওমেগা ইকুয়াল টু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা ধরি, ভেলোসিটি মানেই না না হচ্ছে স্যার, ওটা নয়, ওটা আমি নয় বলছি, স্যার। ভেলোসিটি মানেই হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। কার পরিবর্তন? ডিসপ্লেসমেন্টের। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা থিটা, আর পরিবর্তন, আর এখানে একটা লিমিটিং লাগাতে হয়। কেন? কারণ এই যে কিউ যখন আস্তে আস্তে পি এর দিকে টেন্স করে, এটা যে কোনো ডেরিভেটিভের ক্ষেত্রে ফর্মুলা, এই ডি থিটা ডিটি এর ফর্মুলাটাই ডেরিভেটিভ আসে এইভাবে, যে কিউ যদি আস্তে আস্তে পি এর দিকে যায় তাহলে বলো টাইম কি লাগে, ডেল্টা টি কি লাগে? টি, আরে কিউ যখন পি এর দিকে যাবে তখন এই সময়টা কি হবে? জিরো ওমেগা ডিগ্রি। ডেল্টা জিরো। টি ধীরে ধীরে জিরোর কাছাকাছি হবে। একদম, তখন কিউটা পি তে চলে আসলো, তার মানে পি তে ভেলোসিটি। এই অ্যাভারেজ ভেলোসিটি থেকেই হ্যাঁ হ্যাঁ বিষয়টা আসে। পি আর হ্যাঁ কিউ এর স্যার, মধ্যে বুঝতে অ্যাভারেজ, পেরেছি। অ্যাভারেজ থেকে যখন কিউটা পি এর দিকে চলে আসে, তখন কিউটা আস্তে আস্তে পি তে মুভ করে গেল, মানে তখন এটা পি এরই ভেলোসিটি হয়ে গেল। তার মানে সেটা পি এর ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি, কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু পি ওমেগাটা আচ্ছা। পি তে। তার মানে স্যার এখানে থিটাটা টি এর ফাংশন। একদম, থিটাটা এখানে টি এর ফাংশন, সময়ের স্যার সঙ্গে সঙ্গে ওই কতটা পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সঙ্গে কতটা ঘুরছে। হুম। একদম স্যার সময়ের সঙ্গে, ওমেগাটা কি বললেন, পি পয়েন্টে তো? হ্যাঁ পি পয়েন্টে, একদম পি পয়েন্টে, ওই স্যার ওমেগা ও পি পয়েন্ট। পার্টিকেলটা ডিসপ্লেসমেন্টের মানে ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে ওই কর্ডের ডিস্টেন্স, আর একটা হচ্ছে ওই আর্ক যে ডিস্টেন্স, তারই হচ্ছে পরিবর্তন গুলোকেই এক এক সময় এক একটা বলছি। এখানে থিটার পরিবর্তন, এখানে এখানে থিটা, থিটার পরিবর্তন, এখানে মানে ওই থিটার আর্ক। অ্যাঙ্গেল মানেই থিটার পরিবর্তন, আর হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার ওই মানে হচ্ছে, আর্ক এখানে হচ্ছে আর্কটা হচ্ছে। হ্যাঁ আর্ক, আর্ক বরাবর তো হয়ই, কিন্তু হ্যাঁ লিনিয়ার মানে হচ্ছে এই লাইনে পরিবর্তন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ওই দু ক্ষেত্রে দু রকম। দু ক্ষেত্রে দু রকম। আচ্ছা, রিজিড বডি মোশন মানে যখন ট্রান্সলেশন আর রোটেশন দুটোই হয়, বা জেনারেল স্যার মোশন। হ্যাঁ বলো। স্যার ওই পার্টিকেলটা পি থেকে কিউতে যাচ্ছে এটা বলেছেন, তো এই জায়গাটা বুঝতে পারলাম না স্যার। পি থেকে ওপিটা ও কিউতে কিউ যাচ্ছে, এ। হ্যাঁ পি থেকে কিউতে যাচ্ছে পার্টিকেল, ঘুরছে তো এটা, এটা ফিক্সড। ও আচ্ছা আচ্ছা, রোটেশনের মানে মানে ক্ষেত্রে একটা ওটা পয়েন্ট তোমাকে ফিক্সড ফিক্সড মানে। রাখতে হবে। ধরো এটা পার্টিকেল একটা মানে ফিক্সড রাখতে হবে না, তুমি ঘোরাবে কি করে? তুমি কোনো জিনিসকে যদি ঘোরাও, তুমি কোনো স্যার জিনিসকে মানে যদি পি এর ঘোরাও, পজিশনটা কিউ এ যাচ্ছে তাই তো স্যার? একদম। তোর ফ্যান বাড়িতে ফ্যানে ঘুরছে, ফ্যান, ফ্যানের দেখো তো, ফ্যান কি হ্যাঁ সবাই সব পজিশন ঘুরছে না একটা পজিশন ফিক্সড হয়ে আছে? হ্যাঁ, ফিক্সড আছে স্যার। মাঝখানের মাঝখানের অংশটা ওটা ফিক্স থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। আছে? এবার পাখাগুলো ঘুরছে। স্যার একটা হ্যাঁ কথা না, যদিও এখানে যে মাঝখানে আমরা একটা নিজেও ঘোরে, ওটা আলাদা ব্যাপার ফ্যানের ক্ষেত্রে, কিন্তু একটা জিনিস ফিক্সড, মানে এটা ওরকম ঘোরানো না, এটা হচ্ছে এটা ফিক্সড। আর লাঠিটাকে তুমি চার চার ধারে ঘোরাচ্ছ, আচ্ছা স্যার, ঠিক ঠিক। এটা ফিক্সড। এটা ইনিশিয়াল পজিশন, এবার আস্তে আস্তে ঘুরছে, ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার সময় অনুসারে এই পজিশন চেঞ্জ হবে। একটা সময় পর, কিছু একটা সময় পর পিতে গেল, আবার কিছু একটা সময় পর কিউতে গেল। এবার যখন কিউ পি এর খুব কাছাকাছি, কিউ যখন প্রায় পিতে মিশে যাচ্ছে, তখন সময়টা জিরো। সময় যখনই জিরো হচ্ছে, তখন সময় জিরো মানে বুঝতে হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো, এই যে এই পরিবর্তনটা জিরো, মানে এই যে এই যে চেঞ্জ অফ সময়, এই সময়টা জিরো, কারণ কিউ আস্তে আস্তে ডেল্টা পি এর টিটা দিকে যদি জিরো মিশে হয়ে যায় যাচ্ছে। তখন ডেল্টা টি জিরো, বা ডেল্টা থিটাটাও একদম জিরোর কাছাকাছি। ওই ডেল্টা থিটার যে হ্যাঁ পরিবর্তন সেটাই হচ্ছে আসলে রিজিড স্যার বডি এখানে মোশনের যদি ক্ষেত্রে। হ্যাঁ বলো। ডেল্টা টি বা ডেল্টা থিটা ওই কনসেপ্টটা না নিয়ে আসতাম, ডাইরেক্ট তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডাইরেক্ট ওমেগা করা যায়, লিখে। কিন্তু এইভাবে আসে, মানে হ্যাঁ জিনিসটা আসে এইভাবে। বা জানি না কোন স্যার কিভাবে পড়ায় না পড়ায়, কিন্তু কনসেপ্ট এইভাবে। যদি বলো যে একদম স্যার ব্যাখ্যা করতে কনসেপচুয়াল, তাহলে এখান থেকেই আসে, যে কোনো ডেরিভেটিভ এখান থেকে আসে, ডেরিভেটিভের যে কোনো বই থেকে দেখবে, ইলেভেন হ্যাঁ। টুয়েলভের বইয়ের এখান থেকে আসে, জানি স্যার না। ওইটা ডি টু থিটা ডিটি টু ও লেখা যাবে নাকি স্যার, অ্যাঙ্গুলার? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ওটা মানেই তো ডবল, এটা হ্যাঁ ডিথিটা ডিটির আরেকবার ডেরিভেটিভ। আচ্ছা, রিজিড বডি মোশনটা কি? যখন দুটোই হয়, মানে চাকা ঘুরছে, চাকা ঘোরা মানে গাড়ির চাকা, গাড়ির চাকা কি শুধুমাত্র নিজেই ঘুরে, নিজের রোটেশন করে, প্লাস, হ্যাঁ গাড়ির চাকা, যে কোনো সময়ের গাড়ির থেকে চাকা, এগিয়ে যায়। যে কোনো গাড়ির চাকা ট্রান্সলেশন। সামনে এগিয়েও যায়, তাহলে সামনে এগিয়ে যাওয়া মানে কি? ট্রান্সলেশন। ট্রান্সলেশনও হচ্ছে এবং রোটেশনও হচ্ছে, দুটোই হয়, দুটোই হয়। এরকম জিনিসটা অনেকটা, যে এইটা ধরো আমার এই পথে চলছে, তাহলে আমি ধরো এরকম একটা বস্তু নিলাম, এরকম একটা চাকা, সেই চাকাটা ধরো ঘুরছে, প্রথমে এখানে আসলো, তারপরে ঘুরতে ঘুরতে ধরো আবার এই জায়গাতে গেল, মানে ঘুরে যাচ্ছে ব্যাপারটা। তারপরে ধরো আমি যদিও, এগুলো সব ভিডিওতে আরো ভালো বোঝানো যাবে, কিন্তু এরা মানে ঘুরছে, স্যার তো ঘুরছে মানে আর তো রৈখিক এগোচ্ছে। গতি, রৈখিক একদম গতি প্লাস ঘুরছে আর ঘূর্ণন এগোচ্ছে। গতি। হ্যাঁ, যেটা বাংলাকে বলে রৈখিক গতি আর ঘূর্ণন গতি। আর্থের ইয়েতে এই যে যেটা এরকম 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 চাকা, আমাদের চাকা যেরকম, যে কোনো চাকা যখন গাড়ির চাকা, আমরা কি করি, গাড়ির চাকা ঘুরলে ওটা এগোয় কিনা? সাইকেল চালানোর সমস্যা এরকম। সাইকেল চালানোর সময়, যে কোনো সাইকেল, স্কুটার, বাইক, গরুর গাড়ি, টোটো, অটো, যাই হোক, সব একই, বাস, ট্যাক্সি, ট্রেন,
সবই। আর আরেকটা আছে, তুমি একটা সাইকেলের চাকাকে নিয়ে, রিংকে নিয়ে তুমি ঘোরাচ্ছ নিজে, এটা শুধু ঘোরাচ্ছ, কোনো এগোচ্ছ না পিছনে, একটা জায়গায় ফিক্সড করে দিয়েছো, ফিক্সড করে তুমি ঘোরাচ্ছ এভাবে, বা এইরকম একটা জায়গা নিয়ে ঘোরাচ্ছ, এইদিক ওইদিক এদিক ওইদিক ঘোরাচ্ছ। এটা কিন্তু এগোচ্ছে না, ওই জায়গাতেই ঘুরছে। এইটা হচ্ছে রোটেশন। আর এখানে যেখানে দুটোই হচ্ছে, বুঝতে পেরেছো? মুভিং এ হুইল, একটা হুইল মুভ করছে ইন রোড, বুঝতে পেরেছো? মুভিং এ হুইল ইন রোড, একটা রোডে একটা চাকা মুভ করছে, এটা হচ্ছে তার এক্সাম্পল। আচ্ছা, আজকে আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, হ্যাঁ, আজকে আমার একটু পার্সোনাল কাজ আছে। আমি নেক্সট দিন যা যা পড়ালাম, যা যা ব্যাখ্যা করলাম, এই যে যেই ধরনের মোশনগুলো, সেই মোশনগুলো থেকে আমাদের কি ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো আমরা করাবো নেক্সট দিন। আমরা কিছু এমসিকিউ করাবো, কারণ এখানে নর্মাল অঙ্ক তো করিয়ে লাভ নেই, আমাদের ডিনামিক্সটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে শেষ করতে হবে, যাতে করে আমাদের উপকার হয় পরীক্ষার ক্ষেত্রে। তার ফলে আমরা একদম ডিরেক্টলি, আমরা বেশি না হেজিয়ে আমরা থিওরিটা করার সঙ্গে সঙ্গে এমসিকিউতে ঢুকে যাব। যেই পোর্শনটা থিওরি করাবো সঙ্গে সঙ্গে সেই পোর্শনটা এমসিকিউ করে দিব। তার ফলে নেক্সট দিন আমরা ট্রান্সলেশন, রেক্টিলিনিয়ার মোশন, ইউনিফর্ম মোশন, কন্টিনিউয়াস মোশন, এই পোর্শনগুলো থেকে, বা রোটেশনের ক্ষেত্রে বা কার্ভিলিনিয়ার মোশন, এই জায়গাগুলো থেকে আমরা কিছু কিছু অঙ্ক থাকতে পারে, কি অঙ্ক থাকতে পারে সেগুলো আলোচনা করব এবং সেগুলো কিন্তু ব্যাখ্যা করব নেক্সট। আমরা আজকে হচ্ছে বুধবার, নেক্সট হচ্ছে ফ্রাইডে আমরা করব, ঠিক আছে? এবং আমি যেভাবে পড়াচ্ছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আশা করছি যে আজকের ক্লাসটা ভালো লাগলো ডিনামিক্সের, তোমরা ভালো বুঝতে পারবে, বলতে পারবে। এবং আমি চেষ্টা করছি আমার দিক থেকে যতটা সহজভাবে, কারণ ডিনামিক্স বেশি কঠিন করে না পড়াতে চাইছি না, কারণ বেশি কঠিন করে পড়ালে কি হয় যে তোমরা আবার বলবে না স্যার ছেড়ে দিন। আমি চাইছি যে তোমাদের ডিনামিক্সটা, মানে আমি অ্যাজ এ টিচার হিসেবে সবসময় চাই যে তোমাদের চাকরিটা হোক। তার ফলে শুধুমাত্র পড়লাম বা পড়ালাম সেটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের চাকরিটা, এবং চাকরিটা পাওয়ার জন্য আমাদেরকে ডিনামিক্স ছাড়া যাবে না। আমি শেষ চেষ্টা অবধি করবো যাতে করে তোমরা ডিনামিক্সটা একদম না ছেড়ে যাও। বিশেষ করে অনেকেই আছো, এবং শুধুমাত্র এটা আমার ব্যাচে বলে না, এটা বিভিন্ন স্যারের ব্যাচে বিভিন্ন জায়গায় দেখি কমেন্ট করে, স্যার ডিনামিক্সটা পড়ান বা ডিনামিক্সটা বুঝতে পারছি না। বা আমার বিএসসির ছাত্রছাত্রীরাও বেশিরভাগই দেখি ডিনামিক্স পড়ানোর আগে, স্যার এটা খুব কঠিন লাগছে, একটু ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন। তো তার ফলে ডিনামিক্সের ভীতিটা যতটাই থাক, চেষ্টা করবো আমরা ডিনামিক্স থেকে ছটার মধ্যে তিন চারটা করতে, বা যাদের ডিনামিক্স ভালো লাগে, যারা ভালো পারে তারা তো ছটাই পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাতে অন্তত তিন চারটা করে আসতে পারো, নাহলে কিন্তু চাকরিটা মানে একদম কি যে হাতের কাছ থেকে হয়তো বেরিয়ে যেতে পারে ডিনামিক্সের জন্য। সেটা যাতে না হয়, সেই জন্য ডিনামিক্সটা আমি যেভাবে করাবো আমার সাথে চলো, আমি যেভাবে বোঝাবো আমার সাথে বোঝো, এবং আমি খুব সহজভাবে, খুব ইজিলি ব্যাপারগুলোকে বোঝাবো, খুব কঠিন করে আমি যেতে চাইছি না। তো আজকে আমি একটু আগে ছেড়ে দিচ্ছি, সেই জন্য আমি আজকে 4:30টাও বলেছিলাম, কিন্তু আমার দেরি হয়ে গেল। ঠিক আছে, কারোর যদি কিছু কোশ্চিন থাকে, আজকে বেশিক্ষণ আমি কোশ্চিন অ্যান্সার করতে নিতে পারবো না, আমার 5-7 মিনিটের মধ্যে আমাকে বলতে হবে যে স্যার কার কি ইয়ে, আমাকে বলো। এবং আজকে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিংটা মোটামুটি এটা, নেক্সট দিন আমরা ডিনামিক্সের শুক্রবার দিন ক্লাস হবে। আর আগামীকাল প্র্যাকটিস ব্যাচে আমরা লিনিয়ার অ্যালজেব্রা করাবো, 11-12-এর লিনিয়ার ট্রান্সফরমেশনের পোর্শন, আমি বলে দেবো গ্রুপে সব, ঠিক আছে? ওকে, আমরা এগুলো সব গ্রুপে বলে দেবো, অলরেডি গ্রুপটা একটু ফলো করবে, আমি সব বলে দেবো। যার যার হয়ে গেছে ক্লাস করা তারা লিভ করে যেতে পারো, আর যার যদি কোনো কোশ্চিন থাকে সে আমাকে কোশ্চিন করতে পারো, ডিনামিক্স বা অন্যান্য রিলেটেড বিষয়। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।